এই যে কারো যদি কোনো কিছু হারিয়ে যায়, স্পেশালি পানিতে, এই ফোন নাম্বারে ফোন দিলে ডুবুরি একটা নির্দিষ্ট পেমেন্টের বিনিময়ে তিনি সেটা খুঁজে দেওয়ার চেষ্টা করবেন। এই প্রফেশনটা কিন্তু বুঝতেই পারছেন যে কতটুকু টিকে আছে। এই প্রফেশনে যারা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন সময় অনেক ভয়ঙ্কর ঘটনার মুখোমুখি হয়েছেন। মানুষের উপকার করতে গিয়ে কখনো কখনো তারা নিজেদের জীবনকে বিপন্ন করেছেন। কেউ কেউ নিশ্চিত মৃত্যু জেনে মানুষের উপকার করার চেষ্টা করেছেন। সেখানে শুধু অল্প কিছু টাকার বিনিময়ে কোনো কিছু খুঁজে দেওয়াটা মুখ্য ছিল না, মানুষের উপকার করাটাই ছিল মুখ্য। তো এমন অনেক ঘটনা রয়েছে আপনাদের জানা, আপনাদের আশেপাশে, বা কখনো কখনো কোনো ঘটনা আর জানাও পসিবল নয়। আমাদের আজকের এই এপিসোডটি এই প্রফেশনের মানুষ যারা ধুকে ধুকে এখনো কোনোভাবে টিকে আছেন, বংশ পরম্পরা এই বিদ্যাটা শিখেছেন, অন্য কোনো কিছু আসলে শিখতে পারেন নাই, যার ফলশ্রুতিতে অন্য কোনো কাজও করতে পারছেন না, এখনো তাদের এই পারিবারিক ঐতিহ্যটা টিকে রেখেছেন। তো যারা এইভাবে পারিবারিক ঐতিহ্যটা এত কষ্ট করে টিকিয়ে রেখেছেন, মানুষের উপকার করছেন, আমাদের আজকের থার্সডে নাইটের 127তম এপিসোডটা শুধু তাদের জন্য উৎসর্গ করছি। প্রিয় লিসেনার্স, আমাদের আজকের প্রথম ঘটনাটিও কিন্তু তাদেরকে নিয়েই। খুবই ব্যতিক্রমধর্মী একটি ঘটনা আজকে আপনাদের সামনে উপস্থাপন করব। চলুন মূল ঘটনাতে চলে যাই। এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম মুজাহিদ মুজা। ওনার বাড়ি চাঁদপুর জেলার মতলব উপজেলার উপাধি দক্ষিণ ইউনিয়নের উপাধি দক্ষিণ গ্রামে। ঘটনাটির সময়কাল 1999 কি 2000 সালের মধ্যবর্তী কোন একটা সময় হবে আর কি। তো ঘটনাটি ঘটেছিল চাঁদপুর জেলার সদর উপজেলার বিষ্ণুপুর গ্রামে। ওই গ্রামে তখন সবেমাত্র বর্ষাকাল যাওয়ার পর নদীর সাইডে বিলে চাষবাস শুরু হয়েছে আর কি। ওখানকার অনেক কৃষকরাই রাই মানে এক ধরনের সরিষা চাষ করে আর কি। তো তখন ওই গ্রামে একটি বিবাহ হয়, খুব সুন্দরভাবে বিয়ের কাজও সম্পন্ন হয়ে যায়। বিয়ের পর নতুন জামাই তার স্ত্রীকে নিয়ে তার বাড়িতে চলে যান। 2 দিন পর ওই বউ আর কি নায়রে আসছেন নতুন জামাইকে নিয়ে, জামাই শ্বশুর বাড়ি আসছেন, বেশ আপ্যায়ন হচ্ছে, আদর যত্নে কোনো কমতি হচ্ছে না। এটা কিন্তু আমাদের গ্রামের একটা চিরাচরিত দৃশ্য আর কি। তো বেলা 12টার দিকে নতুন জামাইকে তার শ্যালক বলছেন যে দুলাভাই চলেন আমরা নদী থেকে গোসল করে আসি। কারণ হচ্ছে নদীটা তাদের বাড়ির খুব কাছাকাছি, অনেকেই সেখানে দুপুরবেলা গোসল করতে যান। তখন জামাই বলছেন যে হ্যাঁ চলো, আমিও তো অনেকদিন নদীতে গোসল করি না, সেই কবে করছি ভুলেই গেছি। তখন গামছা লুঙ্গি নিয়ে শ্যালক এবং দুলাভাই নদীর দিকে যাওয়া শুরু করেছেন। প্রতিমধ্যে শ্যালকের আরো কিছু বন্ধু বান্ধব এসে যুক্ত হলো। ভালোই হাসি তামাশা করতে করতে যারা নদীর দিকে যাচ্ছেন, অল্প সময়ের মধ্যে নদীর পাড়ে তারা চলেও আসেন। তো ওখানে আসার পর আশেপাশে যারা চাষবাস করছিলেন কৃষক, এর মধ্যে অনেকেই তো ওই বিয়েতে আসছিলেন, তারাও নতুন জামাইকে কাছে পেয়ে পরিচিত হলেন। কারণ বিয়ের দিনটা আসলে ওইভাবে কথা বলে পরিচিত হওয়া যায় না। তো ওখানেও 5-10 মিনিট গল্প করার পর ওরাও তো নদীতে নেমে গিয়েছেন গোসল করার জন্য। গোসল করতে নামার পর ওই যে শ্যালক এবং তার বন্ধু বান্ধবরা বলছে দুলাভাই আসেন আমরা একটু লুকোচুরি খেলি, পানিতে লুকোচুরি খেলা যেভাবে হয় আর কি। তখন দুলাভাইও তো হাসি মুখে সম্মতি দেন, আসলে উনিও তো অনেকদিন গোসল করেন না নদীতে, যার ফলশ্রুতিতে উনিও সম্মতি দিয়েছেন। তো খেলা চলছে মোটামুটি 5-10 মিনিট যাওয়ার পর হঠাৎ করে এই যে শ্যালক যিনি, উনি বলছেন যে এই দুলাভাই কই, অনেকক্ষণ দেখছি না। কারণ এই লুকোচুরি খেলা পানিতে একজন হয়তো ডুব দিয়ে ওঠে, সে দেখে আর কে আছে উপরে। তো এখন একসাথে তো সবাই মাথা উঁচা করে না, যার ফলশ্রুতিতে প্রথম দিকে মনে করছে দুলাভাই ডুব দিয়েছেন, দেখছে না। কিন্তু বেশ অনেকক্ষণ হয়ে যাওয়ার পর সে যখন দেখছে যে না দুলাভাই ওঠে না বা তাকে দেখা যায় না, তখন সে মানে অন্য বন্ধু বান্ধবদের বলছে এই দুলাভাইকে দেখি না কেন। আর অন্যান্য যারা ওখানে আছেন যে শ্যালকের বন্ধু বান্ধব, ওদের মধ্যেও সবাই বলছে আরে আমিও তো অনেকক্ষণ ধরে দেখতেছি না, আমি মনে করলাম যে হয়তো বা উনি ডুব দিচ্ছেন, উঠছেন না। তো এটা একজনের বক্তব্য। পরে দেখা গেল সকলের বক্তব্য একই রকম। তারাও প্রত্যেকে চিন্তা করেছে সে যখন মাথা ভাসিয়েছে দুলাভাই নাই, কিন্তু সবাই যখন বললো তারা কেউই দেখে নাই, তখন বোঝা গেল আসলে দুলাভাই অনেকক্ষণ ধরে এখানে নাই। তখন শ্যালক সহ শ্যালকের বন্ধু বান্ধবরা চিন্তা করেন দুলাভাই মনে হয় মজা করার জন্য আবার উঠে চলে গেল কিনা, যে আমরা খুঁজবো তাকে। ওই যে নদীর পাড়ে যে কৃষকরা কাজ করছিলেন তাদেরকে যখন জিজ্ঞেস করা হলো যে দুলাভাইকে কি হেঁটে যেতে দেখেছেন বা নদীর ওই পাশে সাঁতরে চলে যেতে দেখেছেন, তখন তারা সবাই বলে না তো, আমরা তো তাকে ওই পাশে যাও দেখি নাই আর উঠেও যেতে দেখি নাই। নদীর ওই পাশে যারা ছিলেন তাদের কাছেও
গিয়ে জিজ্ঞেস করা হয় যে এরকম কাউকে উঠে যেতে দেখেছেন কিনা। তারা বলে না তো, এরকম কাউকে উঠে যেতে দেখি নাই। তখন চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায় যে দুলাভাইকে পাওয়া যাচ্ছে না। উপস্থিত সবাই খোঁজাখুঁজি শুরু করে, যারা কৃষক ছিলেন তারাও নামছেন খোঁজার জন্য, কিন্তু না, তাকে কোথাও খুঁজে পাওয়া যায় না। এদিকে শ্বশুর বাড়িতে খবর চলে যায়, তারা অস্থির হয়ে ছুটে আসে, কিন্তু কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এরই মধ্যে একজন লোক বলে ওঠেন যে আরে আমাদের এলাকায় তো একজন ভালো ডুবুরি আছে, তাড়াতাড়ি ওনাকে নিয়ে আসো। তো এই যে ডুবুরি, এই ডুবুরির একটা বিশেষত্ব রয়েছে, উনি নাকি অক্সিজেন ছাড়াই পানির নিচে 3-4 ঘন্টা এরকম থাকতে পারতেন। আর পানিতে নামার আগে তার একটা গামছা ছিল, এই গামছাতে বিশেষ একটা দোয়া পরে ওই গামছাটা পানিতে ছেড়ে দিতেন। ছাড়ার পর ওই গামছা যদি পানিতে ডুবে যেত তাহলে উনি পানির নিচে নামতেন না, আর যদি ওই গামছা পানির উপর একদম ভেসে থাকতো তাহলে তিনি যেতেন। অনেকেই বলতেন যে পানির নিচে যে দেবদানবরা রয়েছে এরাই নাকি এই ডুবুরিকে একটা বিশেষ দোয়া শিখিয়ে দিয়েছিল, এই পদ্ধতিটা শিখিয়ে দিয়েছিল। আর এই ক্ষমতার যে ব্যাপারটা, এটা তাদের কাছ থেকেই নাকি আল্লাহর ইচ্ছায় উনি পেয়েছিলেন। তো এইটা একটা বিশেষ গুণ তার, এটা অনেকেই জানতেন। তো যাই হোক, ওখান থেকে দুজন লোক দ্রুত চলে যান এই পাশের গ্রামে সেই ডুবুরির বাড়িতে। তো জানা যায় যে ডুবুরি বাড়িতে নাই, উনি চাঁদপুর সদরে গেছেন, সেখানে তার একটা ব্যক্তিগত কাজ আছে। তো লোকজন তো হতাশ হয়ে যান, কি হবে এখন, ওনার আসতে কত সময় লাগবে। বাড়ির লোকজন বলে তো সন্ধ্যা তো হবেই। এই 1999 কি 2000 সালের এই মধ্যবর্তী সময়ে তখন তো আসলে মোবাইল ফোনের যুগ ছিল না। মোবাইল ফোন থাকলেও মানুষের হাতে তো এইভাবে মোবাইল ফোন আসেনি। তো ওই সময় যে মানুষের যোগাযোগের যে ব্যবস্থা, এটা ম্যানুয়ালি যোগাযোগ, মানে বার্তা মানুষ মারফত পাঠাতে হবে এরকম আর কি। তো এখনো কিন্তু বিষ্ণুপুর গ্রাম থেকে চাঁদপুর সদরের ভাড়া হচ্ছে 50 টাকা। তাহলে বোঝাই যাচ্ছে কতটা দূরত্ব। তারপরও কিন্তু দুজন লোক গিয়েছিলেন চাঁদপুর সদর। এখন সদরে কোথায় খুঁজবেন, সম্ভাব্য কোথায় কোথায় যেতে পারেন পরিবার থেকে জেনে তারা গিয়েছিলেন, কিন্তু তারা দুজন আবারও ফেরত চলে আসেন, কোনো সন্ধান পাওয়া যায় না। তো সন্ধ্যার কিছুক্ষণ পর ওই ডুবুরি বাড়িতে ফেরত আসেন। আর লোকজন তো আগে থেকেই ওই বাড়িতে অবস্থান করছেন, উনি যখন আসবেন কয়েকজন অবস্থান করছেন আর কি। তো যাই আপনি আশেপাশে সবকিছু খুলে বলা হয়, তিনি বলেন যে না, এখন তো যাওয়া যাবে না, এই কাজগুলোর কিছু বিধিনিষেধ রয়েছে, আর এখন গেলেও তো তাকে পাওয়া যাবে না, কারণ হচ্ছে যে এখন তো রাতের বেলা, আর সূর্যের আলো তো পানির একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত পৌঁছায়, আর এখন তো নিচে নেমে কিছুই দেখাও যাবে না, সুতরাং সকাল হওয়ার আগে কিছুই করা সম্ভব নয়। ফজরের পর পরই আমি ওখানে যাব, আপনারাও আসেন, ইনশাল্লাহ চেষ্টা করব। লোকজন তো হতাশ হয়ে ফেরত আসে। আর ওদিকে ওই জামাইয়ের বাড়ির লোকজনও খবর পেয়েছেন, তারাও তো দ্রুত চলে আসেন। আসলে একটা কি একটা অস্থির অবস্থা ওই পরিবারে, কি একটা শোকের একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। মাত্র 2 দিন হলো বিয়ে হয়েছে মেয়েটার, তার মধ্যে এমন একটি ঘটনা। ওই মেয়েটি তো সমানে কান্নাকাটি করেই যাচ্ছে। তো সকাল হয়ে যায়, সকাল হতে না হতেই লোকজন ওখানে ভরে যায় একদম। আর ওই ডুবুরি নিজে থেকেই ঘটনাস্থলে এসে হাজির হয়। আর আগে থেকে তো বিস্তারিত তাকে বলাই হয়েছিল। তো ডুবুরি উনি তো কাজ শুরু করবেন। শুরুতে উনি হাঁটু সমান পানিতে নেমেছেন, তারপর তার ঘাট থেকে একটি গামছা হাতে নিয়ে দোয়া পরে তাতে ফু দিয়ে উনি পানির উপর ছেড়ে দেন। যেই না ছেড়ে দিয়েছেন, মনে হলো নিচ থেকে কোনো মাছ বা কোনো একটা জিনিস ওই গামছাটা হ্যাঁচকা টানে কিছুটা দূরে নিয়ে গেল এবং পানির নিচে ওটা নিয়ে ছোটাছুটি করছে। আর এরপরে ওই গামছাটা ডুবে যেতে থাকলো। তার কিছুক্ষণ পর মনে হলো নিচ থেকে ওই গামছাটা ছুঁড়ে মারলো ওই ডুবুরির দিকে। এই ঘটনা দেখে তো ডুবুরি ভয় পেয়ে যান। যেখানে এই ধরনের ঘটনা ঘটলো যে সাধারণত গামছা আস্তে 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 তলিয়ে যায়, কিন্তু এইভাবে হ্যাঁচকা টানে কোনো জিনিস নিয়ে যাওয়া, আবার নিচ দিয়ে ঘুরপাক খাচ্ছে, দেখা যাচ্ছে যতটুকু পানির নিচে দেখা যায় আর কি, দেখা যাচ্ছে যে ওইটা ভাবে ঘুরপাক খাচ্ছে, মনে হচ্ছে কোনো একটা বিশেষ জিনিস ওটা নিয়ে খেলা করছে। এরপর ছুঁড়ে মারা, এটা তো একটা ভয়ঙ্কর জিনিস। ডুবুরির জীবনে এটাই প্রথম ঘটলো। উনি বুঝতে পারলেন এখানে বড় ধরনের কোনো ঝামেলা হয়েছে। তো উনি এরপর আবারও একই রকম ভাবে দোয়া পরে গামছাটা পানিতে ছাড়লেন, আবারও একই ধরনের ঘটনা ঘটলো। এরপর ডুবুরি বললেন, দেখেন আমি এই কাজটা করতে পারবো না, আমাকে বারবার নিষেধ করে দিচ্ছে এই কাজটা যেন আমি না করি, আমাকে ক্ষমা করে দেন। তখন এই জামাইয়ের শ্বশুর বাড়ির লোকজন, জামাইয়ের বাড়ির লোকজন তার কাছে কাকুতি মিনতি করে
তখন উনি কি করবেন, তারপরও উনি না করে দেন। এরপর এই যে নতুন বউ, তার সে কি কান্না, গগন বিদারী আর্তনাদ, ডুবুরির কাছে কান্নাকাটি করতে থাকে যে আজ যদি আপনি আমার বাবা হতেন, আপনি কি কাজটা করতেন না তার মেয়ের জন্য? আমার মাত্র বিয়ে হয়েছে 2 দিন হয়েছে, আর 3 দিনের দিন এই হলো, আর 4 দিনের দিন সকালবেলা আমি কি বিধবা হয়ে যাব? আপনার যদি কোনো জিনিস জানা থাকে তাহলে আপনি আমার জন্য চেষ্টা করেন। আপনি আপনার মেয়েকে কি বিধবা শাড়িতে দেখতে চাইতেন? নিশ্চয়ই চাইতেন না। তো এইভাবে কথা বলে ডুবুরির মনটাকে নরম করে ফেলেন। আর ডুবুরিরও কিন্তু মেয়ে ছিল, তার মেয়ের বিয়ে হয়েছে। আসলে ওই মেয়ের মধ্যে ডুবুরি তার মেয়ের চেহারার প্রতিচ্ছবি দেখতে পান, যার ফলশ্রুতিতে ডুবুরি বলেন আচ্ছা ঠিক আছে আমি যাব, তবে আমি বাঁচবো কি মরবো তা জানি না, শুধু মা তোমার চেহারার দিকে তাকিয়ে আমি যাচ্ছি। হতে পারে এটাই আমার জীবনের শেষ কাজ, আবারও হতে পারে যে এই কাজের পরে আমি আর কতদিন বেঁচে থাকবো জানি না, মৃত্যু তো একদিন হবেই, না হয় তোমার জন্য যদি একটু উপকার করতে পারি সেই মৃত্যু বরণ করে নিলাম। এই কথা বলে ডুবুরি সবার সামনে কিছু দোয়া পরে পানির নিচে ডুব দেন। তখন কিন্তু হাজার হাজার মানুষ চারদিকে, নদীর পাড়ে মানুষজন বসে আছে, ডুবুরি কখন উপরে উঠবেন, কখন ওই ছেলেটাকে নিয়ে উপরে উঠবেন, হোক সে জীবিত বা মৃত। ডুবুরির ডুব দেয়, এদিকে 20-25 মিনিট, আধা ঘন্টা হয়ে যায়। এরপর দেখতে থাকে হঠাৎ করে ডুবুরি ভেসে উঠেছে এবং একা একাই উপরে উঠে আসছে। ডুবুরির চোখে মুখে ভয়, মুখটা গম্ভীর হয়ে আছে। লোকজন তখন তাকে বলে কি হয়েছে, ওই ছেলেটা কোথায়? তখন ডুবুরি বলেন আমি যখন এখান থেকে পানিতে নেমে ডুব দেই, ডুব দেওয়ার পর আমি যখন আস্তে আস্তে পানির নিচে যেতে থাকি, তখন আমি বুঝতে পারছিলাম আমার সাথে আজকে কিছু একটা হবে। আর পানির নিচে কি হতে পারে এটা সম্পর্কে আমার আগে থেকেই ধারণা ছিল। আর যখন আমি বুঝতে পারি আমার সাথে কেউ একজন আসছে, তাকে আমি দেখতে পারছি না, আমি পেছন দিকে তাকাই কিন্তু দেখতে পাই না, আমি আরো একটু গভীরে যাই। হঠাৎ করে একটা গম্ভীর কণ্ঠ আমি শুনতে পাই। আমাকে কেউ একজন বলে উঠলো, এই তুই ওখানে যাস না, ওখানে গেলে কিন্তু তোর অনেক ক্ষতি হবে, তুই চলে যা। যখন আমি এই কথা শুনি তখন আমি সত্যি অনেক ভয় পেয়ে যাই, ওখানে থেমে পড়ি, তারপর আবার এদিক ওদিক তাকাই, কে বলছে এই কথা, আমি কাউকে দেখতে পাচ্ছি না। তখন আমার মন বলছিল আমি উপরে উঠে যাই, কিন্তু আমার মনে পড়ে গেল আমার মেয়ের মতো ওই মেয়েটার চেহারার কথা, তার আর্তনাদের কথা। আমি তখন আবার আস্তে আস্তে নিচে যেতে থাকি। নিচে যেতে যেতে তখন আমি দেখতে পাই পানি ছাড়া একটা জায়গা, সেখানে গিয়ে আমি শ্বাস নিতে পারছি। আর এই ধরনের পরিবেশের সাথে আমি আগে থেকেই পরিচিত। সেখানে আমি তাকে খুঁজতে থাকি। হঠাৎ করে আমি দেখতে পাই একজন লোক নিচে বসে আছে, তার পরনে সাদা জুব্বা। আমি যখন আস্তে আস্তে ওই দিকটাতে যেতে থাকি তখন ওই লোকটাকে আমি চিনতে পারি, কারণ ওনার সাথে এর আগেও আমার দেখা হয়েছে, কথা হয়েছে। আমি ওনার সামনে গিয়ে ওনাকে লম্বা করে একটা সালাম দিই এবং বলি আমাকে মাফ করবেন, আমি বাধ্য হয়ে এখানে আসছি, আমার যদি কোনো ক্ষতি হয় হোক। তখন ওই লোকটা বলে, তোকে তো আমি উপর থেকে নিষেধ করেছি এখানে আসিস না, তারপরেও তুই আসছিস, এখন তো তোর অনেক ক্ষতি হয়ে যাবে রে বাপু, এইটা আমরাও ঠেকাতে পারবো না। তখন আমি সবকিছু মেনে নিয়ে তাকে খুলে বললাম যে আমাদের এলাকার জামাইয়ে আমার মেয়ের মতো মেয়েটা কান্নাকাটি করছে, গোসল করতে গিয়ে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আপনি তো নিশ্চয়ই জানেন যে সে কোথায় আছে। তখন ওই লোকটি বলে, হ্যাঁ আমি জানি, সে আমার কাছেই আছে, কিন্তু আমি কোনোভাবেই তাকে জীবিত দিতে পারবো না। আর তুই এইখানে কোনো ক্ষমতা দেখাতে আসিস না রে বাপু, তোকে আমরা যে ক্ষমতা দিছি সেটা কিন্তু তোর থেকে কেড়ে নেওয়া হবে, আর তুইও এখান থেকে বেঁচে ফিরতে পারবি না। এখন তুই সিদ্ধান্ত নে, তুই কি এখানে এসে আমার সাথে ক্ষমতা দেখাবি, নাকি তুই ওর লাশটা নিয়ে যাবি? তবে মনে রাখবি, তোকে নিষেধ করার পরও যেহেতু এখানে আসিস, তোর কোনো না কোনো ক্ষতি তো হবে, কিন্তু তোর সেই ক্ষতি কিন্তু আমরা ঠেকাতে পারবো না, মনে রাখিস। যাকে নিতে আসছিলি এই দেখ ওর লাশ, ও কিন্তু জীবিত নাই, ওকে মেরে ফেলা হয়েছে। এখন তুই বল, লাশ নিয়ে যাবি নাকি লাশ এখানেই থাকবে? যদি লাশ নিয়ে যাস তাহলে তোর কোনো না কোনো ক্ষতি হবে, আর যদি ও এখানেই থাকে তাহলে তোর ক্ষতি হওয়ার সম্ভাবনা কম, তবে ক্ষতি নিশ্চিত হবে না এটা বলতে পারবো না। তখন ডুবুরি সিদ্ধান্ত নেন যে তিনি উপরে যাবেন। এরপরই মূলত ডুবুরি বলেন যে আমি এরপর উপরে উঠে আসি, এখন তোমাদের কাছে বললাম কি করবা বলো, আমি কি
লাশটা নিয়ে আসবো না লাশটা ওখানেই থাকবে। তখন উপস্থিত যারা আত্মীয় স্বজন ছিল সকলে বলছে যে জীবিত হোক মৃত হোক শেষ দেখা তো দেখতে পারবো, আপনি ওকে নিয়ে আসেন। ডুবুরি জানতেন যে তাকে যদি এবার আনতে যাওয়া হয় তাহলে তার কপালেও বিপদ হতে পারে, যেহেতু তাকে বারবার সতর্ক করা হয়েছে। বাধ্য হয়ে ডুবুরি আবারও পানিতে ডুব দিলেন। অল্প কিছু সময়ের মধ্যে এলাকাবাসী সবাই দেখলেন যে 2 হাতে করে লাশটি নিয়ে উনি সাঁতার কেটে আসছেন। হঠাৎ করে ভেসে উঠেছিলেন, তারপর নিয়ে আসছেন। আস্তে আস্তে করে উনি যখন এগিয়ে আসার চেষ্টা করছিলেন তখন লোকজন যখনই দেখেছে যে ডুবুরির হাতে লাশ, তখন অন্যরা সবাই ঝাঁপিয়ে পড়েছে। তারাও কাছে গিয়ে লাশটি উপরে উঠে নিয়ে আসে। আর শ্বশুরবাড়ির লোকজনের, বিশেষ করে নতুন বউয়ের সে যে কি কান্না, এটা দেখে উপস্থিত শত শত মানুষ কান্নাকাটি করেছিল। যাই হোক, সেই জামাইকে জামাইয়ের নিজ বাড়ি মানে তার বাবার বাড়িতে নিয়ে যাওয়া হয়, সেখানেই তাকে দাফন করা হয়। আপাতত ঘটনা এ পর্যন্ত শেষ বলে মনে হলেও ঘটনা কিন্তু এখানেই শেষ নয়। মনে আছে কি সেই পানির নিচের লোকটি বলেছিল তার একটা ক্ষতি হবে যেটা কেউই ঠেকাতে পারবে না, বিশেষ করে তারা ঠেকাতে পারবে না। এই ঘটনার 5 থেকে 6 মাস পর ঘটে ডুবুরির সাথে একটি মর্মান্তিক ঘটনা। একটা কাজের জন্য উনি গিয়েছিলেন কোন একটা জায়গায়, কাছাকাছি একটা জায়গায় আর কি। ওই সময় পাটের সিজন, মানে পাট কাটা লাগবে এমন একটা সময় চলে আসে। তো উনি ওনার যেই ক্ষেত ছিল সেখানে উনি পাট গাছগুলো কাটছিলেন। হঠাৎ করে তার কাছে একজন এসে খবর দেয় তাদের বাড়ির সামনের নদীতে একটি ট্রলার ডুবে গেছে, সেখানে যেতে হবে। ওটা মূলত মাছ ধরার ট্রলার ছিল। আর ট্রলারটি উদ্ধার করার জন্য যারা আসছে তারাও কিন্তু ওই বাড়ির আশেপাশের লোকজন, মানে সবাই পরিচিত, তাদেরকে তো না করা যায় না। তখন তিনি ঘটনাস্থলে যান। ঘটনাস্থলে যাওয়ার পর তিনি তো দোয়াদরুদ পরে পানিতে ডুব দিয়েছেন। ওই দিন কিন্তু তিনি গামছা পরে পানিতে রাখেননি। তিনি ভাবছিলেন যে এটা আর কি কাজ, এরকম ট্রলার ডুবি তো হর হামেশাই হয়, আর এটা তো খুঁজে পাওয়া আহামরি খুব কঠিন কাজ না। এটা ডুব দিয়ে দেখতে হবে কোথায় আছে, তারপর ওই কিছু কিছু জায়গায় কিছু জিনিস বাঁধতে হয়, দড়ি বা কোনো কিছু বাঁধতে হয়, তারপর এগুলো তোলার জন্য একটা প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়া অবলম্বন করতে হয়। তো সেটা তো পরে অন্যরা করবে, উনি ওই ট্রলারটা শনাক্ত করবেন, কিছু কিছু জায়গায় দড়ি বাঁধবেন, এইটাই হলো কাজ। তো উনি তো পানিতে ডুব দিয়েছেন, কিন্তু ডুব দেওয়ার পর অনেকক্ষণ হয়ে যায়, তার কোনো খোঁজ খবর নাই। এদিকে এলাকাবাসী বা ওখানে যারা ছিলেন তারা তো অনেক কিন্তু ভাবেন কি হলো, এখন উঠে আসছে না কেন। এরকম করতে করতে প্রায় 2-3 ঘন্টা চলে যায়। তখন এই ডুবুরির মেয়ের হাজবেন্ড, যিনি মানে তার মেয়ের স্বামী, সেও তো শ্বশুরের কাছ থেকে কিছুটা শিখেছিল যে কিভাবে পানির নিচে যেতে হবে। তখন তার মেয়ের স্বামী মানে মেয়ের হাজবেন্ড পানির নিচে দোয়া পরে ডুব দেয়। ডুব দেওয়ার 5 থেকে 6 মিনিট পর শ্বশুরের নিথর দেহটি নিয়ে উপরে চলে আসে। আশেপাশের লোকজন যারা ওখানে উপস্থিত ছিলেন সকলেই একটা মর্মান্তিক দৃশ্য দেখেন। শুধু যে মারা গেছেন ডুবুরি এরকম না, ওই ট্রলারে লোহার বড় বড় দুটো পেরেক ছিল, যেটা ট্রলারের সামনের দিকে মানে ছিল আর কি। এই পেরেক দুটা এই ডুবুরির দুই চোখের ভিতরে গেঁথে দেয়া। আর ডুবুরির মেয়ের স্বামী বলেন সবাইকে যে ট্রলারের নিচে চাপা অবস্থায় তাকে পাওয়া গেছে। আসলে ট্রলার তো আগেই ডুবে গেছে, তিনি ট্রলারের নিচে ঢুকলেন কিভাবে? তাহলে বোঝাই যাচ্ছে এই ডুবুরির মৃত্যুটা রহস্যজনক কোনো একটা কারণে হয়েছে। তবে ডুবুরির মৃত্যু রহস্যজনক যেটা হয়েছে এর কারণ আমরা বুঝতে পারলেও ওই যে যিনি জামাই, যিনি মারা গেলেন, আসলে তার অপরাধ কি ছিল, কেন তিনি মারা গেলেন, এই বিষয়ে কোনো তথ্য পাওয়া যায় নাই। প্রিয় লিসেনার্স, শুরুতেই বলেছি যে এই প্রফেশনে অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে মানুষের উপকার করেন, আর তার প্রতিদান হিসাবে অনেকেই মারা গিয়েছেন। হায়াত মৌতের মালিক আল্লাহ তাআলা, আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো কিছুই হয় না। হয়তোবা তার মৃত্যু এভাবেই লেখা ছিল, ওই জামাইয়ের মৃত্যু ওভাবেই লেখা ছিল, কেউ ঠেকাতে পারবে না। তবে জীবনের ঝুঁকি নিয়েও মানুষ এভাবে মানুষের জন্য নেমে যেতে পারেন নিশ্চিত একটা বিপদ জেনেও, তা আসলে সত্যি আমাদেরকে একদিকে যেমন ব্যথিত করে, ঠিক তেমনি অন্যের উপকারে নিজেদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা অনুপ্রেরণা আমরা পাই। প্রিয় লিসেনার্স, সৎভাবে যারা চলেন, সৎ কাজে আমরা একে অন্যকে হেল্প করব। একজন অন্যায় করছেন, সেই অন্যায় কাজে আমরা হেল্প করবো, বিষয়টা এরকম না। একজন অন্যায়ভাবে আমাদের কাছে কোনো কিছু চাইছেন, এখন সেটা আমরা অবশ্যই রিজেক্ট করব। সেই কাজ এগিয়ে নেওয়ার জন্য আমরা অনুমতি দিব না, সেই কাজ আমরা সহযোগিতাও করব না। তাহলে ওই কাজ করে উনি যেই পাপের ভাগিদার হবেন বা
পাপ অর্জন করবেন, সেই পাপের ভাগীদার আমরাও হব। এই জন্য আমরা অন্যকে উপকার করব, ঠিক আছে, কিন্তু দেখতে হবে যে সেই উপকারটা করার মাধ্যম দিয়ে আমরা কোনো অবৈধ কাজকে উৎসাহ দিচ্ছে কিনা। তা যদি হয় তাহলে সেই উপকার আমরা করব না। মানুষের জীবন বাঁচানো যেমন জরুরি, ঠিক তেমনি আমাদের আশেপাশে অনেক প্রাণীও আছে। আমরা যদি কখনো দেখি তাদের জীবন বিপন্ন হয়েছে, তাদের জন্য আমরা কাজ করবো ইনশাল্লাহ। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাবো আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার, আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের এবারের 127 নম্বর এপিসোডের নতুন আরো একটি ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম মাহমুদুল হাসান ইথন। ওনার বাড়ি টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের মোহাইল গ্রামে। ওনার আরো একটি ঘটনা কিন্তু আমরা আগে প্রচার করেছিলাম, যে ঘটনাটির শিরোনাম ছিল যুগীর গুহা। মূলত এটা গতানুগতিক কোনো গুহা নয়, অনেকেই এটাকে যুগীর গুহা বলেন, যুগীর ঘোপা বলেন, যুগীর ঘোপ বলেন, যুগীর ডাঙা বলেন, যুগীর ঝোপ বলেন। অনেকেই এটা ভিন্ন ভিন্ন নামে এটা অভিহিত করেন। আর এই ঘটনাটি প্রচারিত হওয়ার পর সেই যুগীর ঘোপা বা গুহা যেটাই আমরা বলি, ওটার ছবি কিন্তু অনেকে আমাদের গ্রুপে পোস্ট করেছিলেন। তো ইতন ভাইকে ধন্যবাদ, আরো একটি ঘটনা আমাদের লিসেনারদের জন্য পাঠিয়েছেন। তবে এই ঘটনাটি উনি তার বন্ধু আকাশের কাছ থেকে সংগ্রহ করেছিলেন। আর আকাশ যখন এই যুগীর গুহা ঘটনাটি শুনছিলেন, তখন মূলত এই ঘটনাটি ওনাকে বলেছিলেন। তো আকাশের নানা বাড়িতে ঘটনাটি ঘটেছিল। আকাশের নানা বাড়ি ছিল হচ্ছে টাঙ্গাইলের ধনবাড়িতে। তো আর ঘটনাটি মূলত যিনি বলেছিলেন আর কি আকাশকে, তার এক মামা, তার নাম হলো সিদ্দিক, এলাকায় তাকে সিদ্ধু বলে অনেকেই আর কি ডাকতেন আর কি। মূলত ঘটনাটি শুরু মুক্তিযুদ্ধেরও আগের, ওনার দাদার থেকে ঘটনাটি শুরু হয় আর কি, যেটা পরবর্তীতে আরো বিস্তারিতভাবে জানা গিয়েছিল আর কি। তো ওনার দাদা একজন কবিয়াত ছিলেন। ওনার দাদা মৃত্যুর আগে সিদ্ধু বা সিদ্দিক ভাইয়ের বাবাকে বলে গিয়েছিলেন যে, বাবারে, ঘরের সামনে যে পেয়ারা গাছটা আছে ওইটা নিজে থেকে না মরে যাওয়া পর্যন্ত তোমরা কিন্তু কেটো না। তো উনি তো জিজ্ঞেস করেছেন, মানে সিদ্দিক ভাইয়ের বাবা জিজ্ঞেস করেন, কেন, কি সমস্যা? তখন নাকি সিদ্দিক ভাইয়ের দাদা বলেছিলেন সেটা বলতে পারবো না। তো সিদ্দিক ভাইয়ের দাদা মারা যাবার কয়েকদিন পর থেকে কিছু কিছু ঘটনা শুরু হয়। মনে হয় বাইরে কেউ হেঁটে বেড়ায়, বাইরে কোনো শব্দ হয়, কিন্তু বাইরে বের হলে কিছু দেখা যায় না। তো এক রাত্রে ওনার বাবা ওয়াশরুমে যাওয়ার জন্য বের হয়েছেন। তো গ্রামের ওয়াশরুম তো বাড়ির বাইরে থাকে। তো যখন বাইরে বের হয়েছেন, ওয়াশরুম থেকে বের হওয়ার পর তার চোখ পড়ে ঘরের সামনের ওই পেয়ারা গাছের দিকে। চাঁদের আলোতে তিনি দেখতে পান একটা বিশাল আকৃতির অবয়ব পেয়ারা গাছের চারদিকে ঘুরছে আর গুনগুন গুনগুন করে কি যেন বলছে। তো এটা দেখার সাথে সাথে ওই উনি তো ভয় পেয়েছেন, আর ওই অবয়বটাও তার দিকে তাকিয়েছে। তাকানোর পর একটা শ শ শব্দ করে মনে হলো মিলিয়ে গেল। তো উনি তো তাড়াহুড়া করে ঘরে এসে সিদ্দিক ভাইয়ের মায়ের কাছে বলছেন যে এরকম একটা জিনিস দেখলাম। তার মা বলছেন যে তবে তুমি চোখে ভুল দেখেছো আর কি। তো সিদ্দিক ভাইয়ের বাবা ওটাকে কিছু মনে না করে ঘুমিয়ে পড়েন আর কি। তো তার পরের দিন রাতের বেলা ওনার বাবা একটা স্বপ্ন দেখেন। স্বপ্নটা ছিল এমন যে উনি দেখতে পান যে ওই গত রাত্রে উনি যে অবয়বটা দেখেছিলেন, সেই অবয়বটা তাদের ঘরের সামনের পেয়ারা গাছে উঠে রাগে পেয়ারা গাছের ডালগুলো ভেঙে ফেলছে। আর সিদ্দিক ভাইয়ের বাবাকে বলছে, কেটে ফেল, কেটে ফেল, কেটে ফেলবি তো, কেটে ফেলবি তো চাস, কেউ বাঁচবি না কিন্তু মনে রাখিস। তখন তার ঘুম ভেঙে যায়। উনি যে চিন্তিত হয়ে পড়েন, এমন স্বপ্নটা কেন দেখলাম। সকালে যখন উনি উঠেছেন তখন অবাক হয়ে যান যে পেয়ারা গাছের ওখানে বেশ কয়েকটা মোটা ডাল ভেঙে পড়ে আছে। উনি তো আরো চিন্তিত হয়ে পড়েন। এরপর বেশ কয়েকদিন ভালোই যায়। হঠাৎ একদিন ওই পেয়ারা গাছটা কাটার প্রয়োজন হয়। কারণ হচ্ছে এই সিদ্দিক ভাইয়ের ঘরটা অনেক পুরনো হয়ে গিয়েছিল আর কি, তাই ওইখানে একটা নতুন ঘর দেয়া প্রয়োজন ছিল। এখন ওই ঘর দেওয়ার জন্য ওই গাছটা একটা বড় প্রতিবন্ধকতা সৃষ্টি করছিল। আর সিদ্দিক ভাইয়ের দাদা যে সিদ্দিক ভাইয়ের বাবাকে নিষেধ করেছিলেন ওই গাছটা না কাটার, তখন কিন্তু সিদ্দিক ভাইয়ের বাবার এটা মনেই ছিল না। তো গাছটা কিন্তু যখন কাটা হয় তখন একটা রহস্যময় ঘটনা ঘটে। অনেক পুরনো পেয়ারা গাছ ছিল, ওটা মোটামুটি ভালোই মোটা ছিল। গাছটাকে যখন কাটা হচ্ছিল, মানে যখন কোড়াত দিয়ে গাছটাকে
কাটা শুরু হয় আর কি, তখন একটু কাটার পর দেখতে পায় যে রক্ত বের হচ্ছে। মূলত গাছ থেকে রক্ত বের হচ্ছে বিষয়টা এরকম না, মনে হচ্ছে আশেপাশে রক্ত কোত্থেকে যেন বের হচ্ছে। সবাই তো অবাক হয়ে যায়, কি ব্যাপার, রক্ত আসলো কোত্থেকে? তো যারা কাটছিল গাছটা তারা সবাই খুব ভয় পেয়ে যান, সবাই গাছটা ওখানে ওই অবস্থায় রেখে চলে যান। একটু পরে দেখা গেল রক্তগুলো একাই মিলিয়ে গেল। রক্ত কি হয়, শক্ত হয়ে যায় না, মানে জমাট বেঁধে যায়? এটা না, মনে হচ্ছে এখানে কিচ্ছু হয়নি, এমন একটা অবস্থা। সারাদিন তো চিন্তায় চিন্তায় সিদ্দিক ভাইয়ের বাবার কেটে যায় সময়। ওই দিন রাতের বেলা সিদ্দিক ভাইয়ের বাবা যখন ওয়াশরুমে যাওয়ার জন্য বের হয়েছেন, অনেক সময় হয়ে যায় ওনার বাবার আসে না। হঠাৎ করে বাইরে থেকে প্রচন্ড জোরে একটা চিৎকার, এই চিৎকার শুনে যেই না সিদ্দিক ভাইয়ের মা ঘর থেকে বের হয়েছেন, উনিও চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেছেন। মায়ের চিৎকার শুনে সিদ্দিক ভাই এবং তার ছোট বোন তাদেরও ঘুম ভেঙে যায়। ওনারা বাইরে বের হয়ে দেখেন যে তার বাবার নিথর দেহ পড়ে আছে, খুব বিভৎস অবস্থা, মাথায় ভারী কিছু দিয়ে হয়তো আঘাত করা হয়েছে, রক্তে আশপাশ ভেসে যাচ্ছে এবং উনি মারা গিয়েছেন। আর তার মাও তো অজ্ঞান হয়ে পড়ে আছে এই দৃশ্য দেখে। তো আশেপাশের লোকজন চলে আসে, সিদ্দিক ভাইয়ের মাকে পানি টানি ছিটা দিয়ে জ্ঞান ফেরানো হয়। আসলে উনিও বের হয়ে তার স্বামীর এই ডেড বডিটাই দেখেছিলেন, মূলত এটা দেখে উনি সহ্য করতে না পেরে চিৎকার দিয়েছিলেন। তো যাই হোক, সিদ্দিক ভাইয়ের বাবাকে জানাজা পড়িয়ে দাফন কাফন শেষ করা হয়। রাতের বেলা সিদ্দিক ভাইয়ের মা সিদ্দিক ভাই এবং তার বোনকে ডেকে নিয়ে বলল যে তোর বাবার মৃত্যু অস্বাভাবিক, এটা কিন্তু আমিও জানি, আর এটা হয়েছে সব তোর দাদার জন্য। তোর দাদা কবিরাজি জানতো, তোর দাদা তো জিন শত্রু থাকবে এটা তো নিশ্চিত, কিন্তু তোর দাদা তোর বাপকে কবিরাজি শিখাই দিয়ে যায় নাই। সে যদি কিছু জানতো তাহলে হয়তোবা আল্লাহ চাইলে বাঁচতে পারতো। তো এরপর কয়েকদিন ভালোই কেটে যায়। হঠাৎ করে এই সিদ্দিক ভাইয়ের ছোট বোন, ওই সময় তার বয়স ছিল 8-9 বছর বা 10 বছর এরকম হবে আর কি, তার নাম ছিল রূপা। তো এক রাত্রে সিদ্দিক ভাইয়ের বোন ঘুমের মধ্যে বুঝতে পারে তার চুলগুলো কে যেন টানছে। তো রূপার যখন ঘুম ভাঙে তখন সে কিছুই দেখতে পায় না। রূপা মনে করে মনের ভুল বা স্বপ্ন দেখেছে এরকম কিছু একটা, আবার ঘুমিয়ে পড়ে। তো যখন ঘুমিয়ে গেছে, ঘুমের মধ্যে সে এবার বুঝতে পারে তার মুখের মধ্যে মিষ্টি জাতীয় কোনো তরল পদার্থ পড়ছে। তো সেই ঘুমের মধ্যেই ওই তরল পদার্থ সে খেয়ে ফেলে। খাওয়ার পর সকালবেলা সে বিছানা থেকে উঠতে পারে না, শরীরে প্রচন্ড জ্বর। ওষুধ খাওয়ার পরেও জ্বর কমার কোনো সম্ভাবনাই দেখা যায় না। দিন দিন রূপার শরীর শুকিয়ে যাচ্ছে, কোনো খাবারই খেতে পারে না, খাবার খেলেই বমি করে দেয়। অনেক ডাক্তার কবিরাজ দেখানো হয়েছে, ঝাড়ফুঁক করা হয়েছে, কেউ কিছু বলতে পারে না, কারো দ্বারা কোনো উপকারও হয় না। একদিন দুপুরবেলা হঠাৎ করে রক্ত বমি করতে শুরু করে রূপা, এবং রক্ত বমি করতে করতেই সে মারা যায়। একটা শোক কাটতে না কাটতে আর একটা শোক চলে আসে। এদিকে সিদ্দিক ভাইয়ের মা তো খুব চিন্তিত হয়ে পড়েন, কি যে করবেন ভেবে পাচ্ছিলেন না উনি। একদিন তার মা সিদ্দিক ভাইকে বলেন যে তোর বাবাকে হারালাম, তোর বোনকে হারালাম, এখন বেঁচে থাকার অবলম্বন তুই, তোকে হারাতে চাই না। তো ওনাদের সাথে যে এমন ঘটনা কেন ঘটছে ওনারা তো বুঝতে পারছেন না, কি এমন পাপ করেছেন যে আজকে এই দশা। এদিকে সিদ্দিক ভাইয়ের খালা নাকি একজন ইমাম সাহেবের খোঁজ পেয়েছেন। তো ওনারা পরের দিন সেই ইমাম সাহেবের বাড়িতে যান। ইমাম সাহেবের বাড়ি ছিল ওনাদেরই পাশের জেলা জামালপুরে। ইমাম সাহেবের বাসায় যাওয়ার পর ইমাম সাহেবকে সব কথা খুলে বলেন। তো ইমাম সাহেব সব শুনে ওনাদেরকে বলেন যে আপনারা বাসায় যান, আমি আগে তথ্য সংগ্রহ করি, আমি জানি যে আসলে ব্যাপারটা কি। যদি মনে হয় এই সমস্যার সমাধানযোগ্য বা আমার দ্বারা আপনাদের কোনো উপকার হবে তাহলে ইনশাল্লাহ আমি চেষ্টা করব, আগে আমাকে তথ্য সংগ্রহ করতে দেন। তো ইমাম সাহেবের বাড়ি থেকে ওনারা চলেও আসেন। তো আসার পর ওই দিন রাত্রেবেলা ওনারা যখন ঘুমাবেন তখনও কিন্তু কেউ ঘুমান নাই। হঠাৎ করে বাইরে থেকে কে যেন ফিস ফিস করে কথা বলছে। এই ফিস ফিসটা কিন্তু অনেক জোরে জোরে ফিস ফিস, কেউ যদি অনেক জোরে জোরে ফিস ফিস করে কেমন শোনা যায় ঠিক তেমন ওইরকম করে বলছে, বাঁচবি না, কেউ বাঁচবি না। তখন সিদ্দিক ভাইয়ের মা উনি সাহস করে বলেন, কে আপনি, আমরা আপনার কি ক্ষতি করেছি, আপনি কেন আমাদেরকে এইভাবে ক্ষতি করছেন? তখন বাইরে থেকে উত্তর আসে, তোরা আমার কলিজায় আঘাত দিছিস, কেমন লাগে রে আপনজন হারায়? তোরাও এই কষ্টটা ভোগ যেটা আমি পাইছি, কেউ বাঁচবি না তোরা, প্রতিশোধ আমি নেবই, রক্তের বদলে রক্ত। তারপর বাইরে থেকে শব্দটা একে একে বন্ধ হয়ে গেল। এদিকে বাইরের এরকম শব্দ শুনে এই সিদ্দিক ভাই উনি এটা শুনেছিলেন, ভয় তার তো ঘেমে একদম নাজেহাল অবস্থা। রাতের বেলা ভয়ে ভয়ে ওনারা ঘুমিয়ে পড়েন।
কয়েকদিন পর ইমাম সাহেব খবর পাঠান যে উনি খুব তাড়াতাড়ি এই বাড়িতে আসবেন আর এখানে এসেই সমস্যার সমাধান করতে হবে। তো যাই হোক, কয়েকদিন পর ইমাম সাহেব আসেন এবং আসার পর যে তথ্য দিলেন, আসলে এই তথ্যটা শোনার জন্য ওনারা মোটেও প্রস্তুত ছিল না। এত ভয়ঙ্কর একটা ব্যাপার এই ছোট্ট জায়গায় যে ছিল, এটা কেউ কল্পনাই করতে পারেনি। ইমাম সাহেব বলেন যে আমি আমার কিছু তথ্য সংগ্রহকারী জিন পাঠিয়েছিলাম। তারা যে তথ্য দিল তা হচ্ছে তোমার দাদার ভুলের কারণে, মানে সিদ্দিক ভাইকে বলেন যে তোমার দাদার ভুলের কারণে আজ তোমাদের এই দশা। তোমার বাবা বোনকে যে জিনটা মেরেছে সে একজন মুসলিম শক্তিশালী জিন, যার নাম হলো আজমান তালাশি। তোমার দাদা টুকটাক কবিরাজি করত। একদিন রাত্রে কোনো এক জায়গা থেকে তোমার দাদা বাড়িতে ফেরার সময় তোমাদের এলাকার জঙ্গলের রাস্তা দিয়ে যখন আসছিল, তখন জঙ্গলের মধ্যে তিনি কিছু কিচিরমিচির শব্দ শোনেন। তিনি কয়েকটা সাদা বিড়ালের বাচ্চা দেখতে পান। বিড়াল সাধারণত কি করে, মিউ মিউ করে, কিন্তু ওই বাচ্চাগুলো পাখির মতো কিচিরমিচির করছিল। বিড়ালের বাচ্চাগুলোর মধ্যে একটা বিড়ালের গলায় সোনার মতো চকচকে কি যেন দেখতে পায়। তো উনি ভাবছেন এইগুলো তো কোনো সাধারণ বিড়াল না, আর তার বোঝার কিন্তু বাকি ছিল না এগুলা কি। মূলত কিছু জিন তার এখানে আসছে, আর যেইটার গলায় সোনার মতো কোনো কিছু ঝুলানো, ওটা হচ্ছে ওদের মধ্যে সর্দার বা ওদের মধ্যে শক্তিশালী কোনো কিছু একটা। তো তোমার দাদা ধীরে ধীরে ওখানে এগিয়ে গিয়ে এমন একটা রুকিয়া করে যার ফলে ওরা ওখানে আটকে যায়। আর ওদের মধ্যে যেই বিড়ালটার গলায় সোনার মতো চকচকে জিনিস ছিল, ওই বিড়ালটাকে সে ধরে ফেলে। বিড়ালটা ধরার পর হঠাৎ করে মনে হয় জঙ্গলটা নিস্তব্ধ হয়ে গেল। ঝিঝি পোকার ডাক এটাও হওয়া বন্ধ হয়ে গিয়েছিল। পেঁচা পেঁচা তার ডাকও থামিয়ে দিয়েছিল। মনে হলো একদম শুনশান নীরবতা। ওই অবস্থাতে বিড়ালটাকে সে বাড়িতে নিয়ে চলে আসে। বাড়িতে আসার পর একটা খাঁচার মধ্যে বিড়ালটাকে আটকিয়ে রাখে। তো ওই রাত্রেই তোমার দাদা স্বপ্নে দেখেছিল যে অনেক উচ্চতার একটা সুদর্শন লোক তাকে সালাম দিয়ে বলছে যে আমি আজমান তালাশি, আপনি আমার একমাত্র ছেলে শাহজাদা ইজমান তালাশিকে আটকে রেখেছেন, দয়া করে আমার ছেলেকে ছেড়ে দেন। পরিবর্তে আপনি কি চান বলেন, আপনি ওর উপর যেই বন্ধনে দিয়েছেন সেটা কাটিয়ে দিন, তাছাড়া তো ও বের হতে পারবে না। এই কথা শোনার পর তোমার দাদা সাহস নিয়ে এই জিনকে বলেছিল আপনার ছেলেকে আমি ছাড়বো না, ওকে দিয়ে আমার অনেক কাজ সফল করতে চাই, আর আমি যদি আপনার ছেলেকে ছেড়ে দেই আপনি তো আমার ক্ষতি করবেন। আজমান তালাশি বলেছিল আপনি দয়া করে আমার ছেলেকে ছেড়ে দেন, কথা দিচ্ছি আমি আপনার কোনো ক্ষতি করব না। কিন্তু তোমার দাদা তাকে ছাড়ে না। আজমান তালাশি অনেক শক্তিশালী ছিল, কিন্তু তার ছেলেকে বন্দী করার কারণে সে তোমার দাদার পরিবারের কাউকে ক্ষতি করতে পারতো না। আর এদিকে তোমার দাদা ইজমান তালাশিকে বন্দী করে অনেক কালো জাদু করাতো। আজমান তালাশি দূরে থেকে শুধু দেখতো আর চোখের পানি ফেলতো। তোমার দাদা কালো জাদু করে অনেক টাকা উপার্জন করেছে। আজমান তালাশি ছিল মুসলিম জিন, তাদেরকে বাধ্য করে এই কালো জাদুর মতো জঘন্য পাপ কাজ করাতো তোমার দাদা। আজমান তালাশিকে ব্ল্যাকমেইল করে অনেক পাপ কাজ করিয়েছে। বলতো তোমার ছেলেকে ছেড়ে দিব ছেড়ে দিব, মূলত ছেলে তো আটকানো, কাজটা করতো, মূল কাজটা করতো আজমান তালাশি অথবা আজমান তালাশির অনুগত জিনেরা। এইভাবে বহু অন্যায়, বহু মানুষকে হত্যা করিয়েছে, বান মারা থেকে শুরু করে নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ, এরকম অসংখ্য কাজ, আজে বাজে কাজ করিয়েছে তোমার দাদা। তবে তোমার দাদা ভেবেছিল আজমান তালাশি যদি একবার তার ছেলেকে নিয়ে যেতে পারে তাহলে প্রতিশোধ তো নেবেই, যেহেতু এতদিন ধরে তাকে দিয়ে কাজ করিয়েছে। তোমার দাদা পেয়ারা গাছে ইজমান তালাশিকে বন্দি করে, আর এই গাছটা যদি কেটে ফেলে তাহলে ইজমান তালাশি মারা যেত। যদি গাছটা একা একাই মরে যেত তাহলে ইজমান তালাশি মুক্তি পেয়ে গেলেও আজমান তালাশি কোনো ক্ষতি করতে পারতো না। মূলত এই জন্যই তোমার দাদা বলে গিয়েছিল গাছটা না কাটতে। তোমরা যখন পেয়ারা গাছটা কাটছিলে যে রক্তটা দেখেছো না, এটা ইজমান তালাশির রক্ত। যদিও মানা করা হয়েছিল গাছটা না কাটতে, তারপরও গাছটা কাটা হয়। ইজমান তালাশি মারা যায়, আর এরপর আজমান তালাশি প্রতিশোধের মৃত্যু লীলা শুরু করে। তোমার দাদা যে পাপ কাজ করেছে তার খেসারত তোমরা দিচ্ছ। আমি রাতের বেলা আজমান তালাশিকে সালাম জানিয়েছি, তিনি আসবেন বলেছেন। আমি দেখি তাকে বুঝিয়ে শুনিয়ে রাজি করাতে পারি কিনা। যদি তাকে রাজি করানো যায় তাহলে তো আলহামদুলিল্লাহ,
তবে আমার বিশ্বাস তাকে আমি রাজি করাতে পারবো, কারণ সে ভালো জিন। এরপর ইমাম সাহেব রাতের বেলা একটা বৃত্তের মধ্যে জমজমের পানি রেখেছেন, উনি নিজে বসেছেন। এরপর ঘরের সব দরজা জানালা বন্ধ করতে বলেন। এরপরে উনি শুরু করেন বিভিন্ন দোয়া পাঠ, কোরআন থেকে বিভিন্ন আয়াত পড়া শুরু করেছেন। হঠাৎ করেই ওই রুমের মধ্যে সুগন্ধি আতরের ঘ্রাণ ছড়িয়ে পড়ে, একটা অপার্থিব ঘ্রাণ। ওই ঘরের মধ্যে উপস্থিত এই সিদ্দিক ভাই সহ আরো যারা ছিলেন প্রত্যেকেই দেখতে পান একটা সাদা একটা ধোঁয়ার মতো ওই ঘরের মধ্যে ঢুকলো। ধোঁয়ার মতো ওই জিনিসটা ঢোকার পর ওই জিনিসটা থেকেই আওয়াজ বের হচ্ছে। ওইটাতে কারোর উপর পজেস, মানে কারোর ভিতরে ঢুকে কথা বলছে, বিষয়টা এরকম না, ওরা নিজে থেকেই কথা বলছে। এসেই ওই জিনিসটা সালাম দেয়। সালাম দিয়ে বলেন যে ইমাম সাহেব, আপনি আমাকে ডেকেছেন, আমি আজমান তালাশি। আপনি ডেকেছেন, আপনার সম্মানে আমি আসছি। কিন্তু আপনি আমাকে এটা বললেন না যে গরু ছাগল নাও, এটা নাও, সেটা নাও, ওদেরকে ছেড়ে দাও। ছেলের রক্ত কি গরু ছাগল দিয়ে আমি পূরণ করব? এটা আমাকে করতে বলবেন? দয়া করে এই অনুরোধটা করবেন না। তখন ইমাম সাহেব বলেন যে আজমান তালাশি, আপনার কথা আমি জিনদের মুখে শুনেছি, আপনি অনেক ভালো। ওর দাদা যে পাক কাজ করেছে তার শাস্তি আপনার দ্বারা সে পায় নাই, আল্লাহর ডাকে তার আগে সারা দিয়ে চলে গেছে। তার শাস্তি আল্লাহ তাআলা তাকে কি দিবেন বা মাফ করবেন, আল্লাহ তাআলা সেই বিষয়ে সিদ্ধান্ত নেবেন। আপনাকে দিয়ে পাপ কাজ করিয়েছে, আপনার সন্তানের জীবন বাঁচানোর জন্য আপনি করেছেন, আল্লাহ আপনাকে ক্ষমা করুন। কিন্তু আপনার সন্তানের হত্যার প্রতিশোধ হিসাবে আপনি তো দুটো জীবন নিয়েই নিয়েছেন, আপনি তো কিসাস করেছেন, রক্তের বদলে রক্ত তো নিয়েছেন, আপনি এই পরিবারের আর কোনো ক্ষতি করবেন না। আজমান তালাশি উনি বলেন যে ইমাম সাহেব, আপনি সত্য বলেছেন, ঠিক আছে, আমি এই পরিবারের ক্ষতি করব না। সমস্ত পৃথিবীও যদি দিয়ে দিত আমাকে, তারপরও আমি এই পরিবারকে ক্ষমা করতাম না। কিন্তু যেহেতু বলেছেন ক্ষমা করতে, আল্লাহ আমাকে ক্ষমা করুন যে অপরাধগুলো ওর দাদা আমাকে দিয়ে করিয়েছে, আল্লাহ যেন আমাকেও ক্ষমা করেন। আমি ওদেরকে ছেড়ে দিলাম, তবে ওরা যে কাজটা করবে সেটা হচ্ছে যে এলাকার গরিব দুঃখীদেরকে খাওয়াবে এবং সারা জীবন যেন সৎ কাজ করে, কখনোই কালো জাদুর আশ্রয় না নেয়, আর এই পরিবারের কেউ কোনো কবিরাজি করতে পারবে না। তো এই শর্তে আজমান তালাশি ছেলের হত্যার যে প্রতিশোধ, এই প্রতিশোধ উনি নেবেন না বলে কথা দেন, এবং এরপর থেকে ওই পরিবারের সাথে আর কোনো ধরনের ভয়ের ঘটনা ঘটেনি, এমনকি প্যারানরমাল ঘটনাও ওইভাবে ঘটেছে বলে শোনা যায় না। এটাই ছিল ঘটনা। লিসেনার্স, একবার ভাবুন, আমাদের চোখের সামনে কিন্তু অনেক ব্যাপার থাকে, আসলে মধ্যকার যে রহস্য, এই রহস্যটা আমরা জানি না। আবার সব জিন যে মেনে নেবে এটাও কিন্তু হয় না, অনেক জিন মানে না, এমন অনেক ঘটনা আমরা পেয়েছি। তো এই জিনটা মেনে নিয়েছিল বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থার কারণে, যেহেতু তাকে দিয়ে অনেক অন্যায় কাজ করিয়েছিল, সেও আল্লাহর কাছে যেন ক্ষমা পায়, এই জন্য তিনিও এদেরকে আর কোনো ক্ষতি করেন নাই। এভাবেই একটি ভয়ঙ্কর ঘটনার পরিসমাপ্তি ঘটে। ধন্যবাদ জানাচ্ছি মাহমুদুল হাসান ইথুন ভাইকে এমন একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। লিসেনার্স, চলুন আমরা চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের 127তম এপিসোডের নতুন আরো একটি ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম হৃদয়। ওনার বাড়ি নরসিংদী জেলার পলাশ উপজেলার নোয়াকান্দা গ্রামে। পেশায় উনি একজন বস্ত্র প্রকৌশলী, থাকেন টঙ্গীতে। ঘটনাটি খুবই অদ্ভুত। এই ঘটনাটি প্রায় 150 বছরেরও বেশি সময় ধরে ওনাদের বংশ পরম্পরায় চলে আসছে। কল্পনা করতে পারেন একবারও? চলুন ঘটনাটি শুনে আসি। ঘটনাটি ওনার দাদার আমলের, যাকে ওনারা বড় আব্বু বলে সম্বোধন করতেন। আমরাও বোঝার সুবিধার্থে বড় আব্বুই বলছি। তো বড় আব্বু ছিলেন ওই সময়ের হাজি, মানে চিন্তা করা যায় ওই সময় কিন্তু পায়ে হেঁটে হজ করতে হতো, খুব কঠিন একটা ব্যাপার। আজকের দুনিয়ার মতো এত সহজ ছিল না। আর উনি অনেক অবস্থাশালী ছিলেন আল্লাহর রহমতে। ওনার অনেক ক্ষেত খামার ছিল, টাকা পয়সা জমি জমা, কোনো দিক থেকেই আল্লাহ ওনার কোনো কমতি রাখেন নাই। একদিন হয়েছিল কি, ওনার বাড়ির কোনো একজন সদস্য মারা গিয়েছিলেন।
আসলে কে মারা গিয়েছিলেন ঠিক তথ্য পান নাই, তবে ওনাদের সম্পর্কেরই কেউ হবেন আর কি। তো বেশ কিছুদিন পর স্থানীয় লোকদের এবং আরো যারা আশেপাশে রয়েছেন তাদের ডেকে একটা দোয়া মাহফিলের আয়োজন করা হয়। তো তাদের সবাইকে খাওয়া দাওয়ার একটা বন্দোবস্ত করা হয়েছিল। তো ওই গ্রামে ওই সময় একটা নিয়ম ছিল যে দাওয়াতের অনুষ্ঠানগুলো রাতে হতো। এখন যেমন দুপুরে দেখি না, ওরকমটা না। কারণ হচ্ছে গ্রামে সবাই সারাদিন মাঠে হাড় ভাঙা খাটুনি করত, সন্ধ্যার পর দাওয়াত খেতে আসতে পারত। খেত খোলা রেখে তো আসলে দাওয়াত খেতে আসাটা অনেকের জন্য কঠিন ছিল। তো এই যে হৃদয় ভাইয়ের বড় মা, উনি তো ভাত রান্না করেছেন, আর ভাতের যে মার, এই মার একটি বড় মাটির পাত্রে রেখে দিয়েছিলেন। আবার বাড়ির বাচ্চারা এই গরম মারের উপর এসে পড়তে পারে এই ভয়ে উনি কি করেছিলেন, বাড়ির কাছে একটা খড়ের গাদা ছিল, এই খড়ের গাদার নিচে ওই মার ঢেলে দিয়েছিলেন। তো পাশেই পুকুর ছিল, উনি ভেবেছিলেন যে ওখান থেকে ওটা গড়িয়ে গড়িয়ে পুকুরে চলে যাবে। আর মার ছিল অনেক, কারণ হচ্ছে অনেক লোকের রান্না, ভাতের মার অনেক বেশি হবে, এটি স্বাভাবিক। তো যেই না উনি মারটি ঢেলে ফেলেছিলেন, সাথে সাথে একটা বড় সাপ সা করে দ্রুত বের হয়ে ওনার পাশ কাটিয়ে চলে যায়। হঠাৎ করে এত বড় একটা সাপ দৌড়ে বের হয়ে গেল, উনি একটু ভয় পেয়েছিলেন। যাই হোক, অনুষ্ঠান শেষ হয়, সবকিছু ভালোই চলছিল। কিন্তু কিছুদিন পর থেকে ঘটে এক আজব ঘটনা, এক রহস্যময় ঘটনাও বলা যায়। ওই বাড়ির গোয়ালে 7টা গরু হঠাৎ একসাথে মারা যায়, কোনো কারণ ছাড়াই 7টা গরু একসাথে মারা গেল। গরুগুলো কিন্তু মরে পড়েছিল, তাদের ঘাড় যে ভাঙা, হাত পা ভাঙা বা কোনো সাপে কেটেছে এমনটা না। এরপর আস্তে আস্তে ওই বাড়ির যত গরু, ছাগল, অন্যান্য যেগুলো ছিল, হাঁস, মুরগি, সবই মারা যেতে থাকে কোনো কারণ ছাড়াই। শুধু তাই না, ওই বাড়ির সাথে যাদের রক্তের সম্পর্ক রয়েছে তাদের বাড়িরও যত গৃহপালিত পশু পাখি আছে সব আস্তে আস্তে কোনো এক অজানা কারণে অস্বাভাবিকভাবে মারা যেতে থাকে। কারো গরু, কারো ছাগল, ভেড়া, যার বাড়িতে যেটা আছে সেগুলো মারা যেতে থাকে। সবাই খুব আতঙ্কে পড়ে যায়। তখন বড় আব্বা বুঝতে পারেন যে এখানে বড় ধরনের কোনো সমস্যা হচ্ছে, যেটা আসলে কোনো জিনের দ্বারা হচ্ছে। পরদিন তিনি একজন কবিরাজের কাছে যান, কবিরাজকে সব ঘটনা খুলে বলেন। কবিরাজ বলেন, আচ্ছা ঠিক আছে, আমি আপনার বাড়িতে গিয়ে বিষয়টা রুকিয়া করব, দেখব আসলে ব্যাপারটা কি। এর মধ্যে আমি কিছু তথ্য সংগ্রহ করি। তো উনি পরদিন আসেন, এসেই বড় আব্বাকে বলেন, আচ্ছা কয়েকদিন আগে আপনার বাড়িতে একটা খাওয়া দাওয়ার অনুষ্ঠান ছিল না, দোয়া অনুষ্ঠান ছিল? উনি বলেন হ্যাঁ। তখন ওই কবিরাজ এই বড় আম্মার দিকে তাকিয়ে বলেন, আচ্ছা ভাতের মার ফেলার সময় কয়টা সাপ দেখছিলেন? উনি বলেন একটা। ওনার এই কথা শুনে সবাই তো তার দিকে তাকায় যে সাপ দেখছে, কই কাউকে বলে নাই তো। আসলে উনি এটা বলার প্রয়োজন মনে করেন নাই, অতটা গুরুত্বও দেন নাই। আর ওই সময় বাড়িতে রান্না বাড়ার কাজ, ব্যস্ততা, এসব গল্প বা এই সাপ দেখছেন এটা বলে এটা আতঙ্ক সৃষ্টি করা মনে করে উনি আসলে কাউকে বলেননি। তো হঠাৎ করে যখন কবিরাজ বলছেন তখন ওনারও মনে পড়ে যায় ব্যাপারটা। আর গ্রামে গঞ্জে তো ওই সময় অনেক সাপটাপি আশেপাশে দেখা যেত, এই জন্য তো এটাকে খুব গুরুত্ব দিয়ে দেখতে হবে। উনি এই কারণে এটা আসলে মনে করেন এটাকে গুরুত্ব দিতে হবে, এজন্য একটা ভুলে গিয়েছিলেন। যাই হোক, তখন কবিরাজ বলেন যে ওই দিন ওখানে 2টা সাপ ছিল। এই গরম ভাতের মার এদের উপর পড়ে একটি সাপ মারা যায়। এরা সাপ ছিল না, ওরা ছিল জিন, তবে এরা ভালো জিন ছিল। ওরা মূলত খাবারের উচ্ছিষ্ট অংশ খেতে এখানে এসেছিল, বিশেষ করে মাছের যে কাটা, তারপরে মাংসের যে হাড়গুলো, এগুলো। আর এই দুটো জিন স্বামী স্ত্রী ছিল, আর এই দুটো জিনই নামাজ কালামি। আর এই গরম ভাতের মার ওদের উপরে পড়ার পর ওই মেয়ে জিনটা মারা যায়, আর পুরুষ জিনটা রাগে এই কাজগুলো করেছে। এভাবে হুট করে গরম জিনিস কোনো জায়গায় ঢেলে দেওয়া উচিত না। আর ওখানে তো গর্ত টর্ত বা আদার্স কিছু জিনিস ছিল, সেখানে তো এভাবে দেওয়া তো আরো উচিত না। তখন তো বড় আব্বা বলেন, আসলে তো না দেখে না বুঝে করে ফেলছে, আপনি একটা সমাধান করেন না। তখন কবিরাজ উনি জিনটাকে হাজির করেছেন। হাজির করার পর উনি বলেন যে তুমি চলে যাও। তখন ওই জিনটা বলে যে আমার স্ত্রীকে মেরে ফেলেছে আর আপনি বলছেন যে আমি চলে যাব, ছেড়ে দিব? এত সহজ? প্রথমে তো ওদের গবাদি পশুগুলোকে আমি শেষ করব, তারপর মানুষ ধরবো একটা একটা করে। তখন কবিরাজ বলেছেন যে আসলে তো বুঝতে পারে নাই, মাফ করে দাও, ক্ষমা মহত্বের লক্ষণ। তখন জিন বলে যে এই ধরনের গরম জিনিস হুটহাট করে কোনো জায়গায় যে ফেলা উচিত না, এটা কি তার বোঝা উচিত ছিল না?
আর আমরা তো দিনের বেলা এখানে আসি নাই, আমরা সেই সন্ধ্যার দিকে। সন্ধ্যার সময় সে গরম জিনিস কেন এভাবে ফেলবে? এটা তো অন্যায় হয়েছে। তখন পরিবারের যারা সদস্যরা ছিলেন, সেখানে বড় আম্মা ছিলেন, আরো যারা ছিলেন, প্রত্যেকে ক্ষমা চান। তখন জিনটা বলে যে আমার জায়গায় যদি অন্য কোনো জিন হতো তাহলে কোনোভাবেই ক্ষমা করতো না। তো ঠিক আছে, আমি ছেড়ে দিব, তার বিনিময়ে কোনো কিছু একটা ওদেরকে ত্যাগ করতে হবে। তখন কবিরাজ বলল, কি আর ত্যাগ করবে ওরা? গরু, ছাগল, হাঁস, মুরগি সবই তো শেষ করে ফেললা তুমি, ওদের তো আসলে দেওয়ার মতো কিছুই নাই, কি দেবে? তখন ওই জিনটা বলে, এই বংশের লোকরা এখন থেকে শখ করে তেল দিয়ে মিষ্টি জাতীয় কোনো কিছু বানাতে পারবে না। তবে অন্য কেউ বানিয়ে দিলে খেতে পারবে, কিনে খেলেও খেতে পারবে, কিন্তু তারা বানাতে পারবে না। এরপর থেকে অদ্ভুত একটা ব্যাপার হয়। এত বছর হয়ে গেল, এই পরিবারের কেউ তেল দিয়ে কোনো পিঠা তৈরি করতে পারে না। তেল ছাড়া অন্য কোনো মিষ্টান্ন জাতীয় জিনিস তৈরি করতে পারে, কিন্তু তেল দিয়ে কোনো মিষ্টি জাতীয় জিনিস তৈরি করতে পারে না। এইভাবে বহু বছর একই রকম চলছে। বহু বছর হয়ে যাওয়ার পর একজন মহিলা, ওই পরিবারের একজন মহিলা, এগুলোকে কুসংস্কার ভেবে যখন বানাতে গিয়েছে, তখন তার বাড়িতে আগুন লেগে যায়। এরপর এর কারণটা বুঝতে পারে। তবে এই ঘটনা মানে বহু বছর পর বলতে 10-15 বছর পর ঘটেছিল। তখনও কিন্তু ওই কবিরাজ জীবিত ছিল। ওই কবিরাজকে আবারও বলা হয়, কবিরাজ আবার ওই জিনটাকে হাজির করে। ওই জিনটাকে বলা হয় যে তোমাকে অনুরোধ করছি, তুমি তোমার এই অভিশাপটা তুলে নাও। তখন ওই জিনটা বলে, ঠিক আছে, আংশিক তুলে নিলাম, এখন থেকে আগুন লাগবে না, তবে ওরা পিঠা বানাতে পারবে না। মানে পিঠা বানানোর চেষ্টা করলো, পিঠা আর হবে না। এখনো এই 150 বছর পরেও এখনো এই পরিবারের লোকরা, তারা যদি তেলের পিঠা বা তেল দিয়ে কোনো মিষ্টি এই জিনিস বানানোর চেষ্টা করে, তাহলে এটা হয় না, বা এর ভিতরে কাঁচা থাকে। অল্প কিছুদিন আগে এই হৃদয় ভাইয়ের এক ফুপু চেষ্টা করে বানাতে, কিছু পিঠা হয়েছে, হঠাৎ করে ওনার চুলার আগুন নিভে যায় আর ধোঁয়ায় সব সাদা হয়ে যায়। যখন ধোঁয়াটা স্বাভাবিক পর্যায়ে চলে আসে, তখন উনি দেখেন যতগুলো পিঠা বানিয়েছেন একটাও নাই। এমনকি পিঠা তৈরির অন্যান্য যেই উপকরণগুলো ছিল, যেগুলো দিয়ে উনি পিঠা বানাবেন, সেগুলোও নাই। এই ঘটনার পর থেকে এখনো কেউ এটা চেষ্টাই করেন না, বা চেষ্টা করা ছেড়ে দিয়েছেন। অল্প কিছুদিন আগে হৃদয় ভাইয়ের এক কাকা, উনি ঢাকার এই কাকরাইল যে মসজিদটা রয়েছে, তাবলিগে তো অনেকে এখানে আসেন, সেখানে একজন হুজুরের সাথে দেখা করেছিলেন, সব ঘটনা খুলে বলেন। তো উনি পরামর্শ দেন যে আপনারা যেভাবে আছেন ওভাবেই থাকেন, বানানোর দরকার নাই, কিনে খান, কেউ কিছু দিলে খান, আত্মীয় স্বজনরা বানিয়ে দিলে তো খাবেন। আর এটা এমন কোনো জিনিস না যে এটা আপনারা না বানালে বড় ধরনের কোনো ক্ষতি হয়ে যাবে, কিন্তু বানালে ক্ষতি হতে পারে। আর এমন যদি ক্ষতি হয়েই যায়, তাহলে তো সেই ক্ষতিটার আর পূরণ হবে না। এই পরামর্শের পর এভাবেই চলছে, আর কেউ এটা বানানোর চেষ্টা করেন না। 2 বছর আগে একটা ঘটনা ঘটেছিল যে ওনার এক কাকা, উনি সিমের যেই মাচাল তৈরি করা হয় সিম গাছের, তো ওখানে কাজ করতে গিয়েছেন, দেখেন বিশাল একটা সাপ, সাধারণত কিং কোবরা এরকম হয়, অনেক বিশাল সাপ যেগুলো ফনা তোলে, কিং কোবরা থেকেও বড় আকৃতির একটা সাপ ফনা তুলে বসে আছে। উনি তো তখন দিয়েছেন একটা চিৎকার, ওনার চিৎকার আশপাশ থেকে আরো অনেক লোক চলে আসে, সবাই ওই সাপটাকে দেখতে পাচ্ছে। তখন কাকা ওই সাপটাকে মারতে সবাইকে নিষেধ করে। সবাই তো বড় বড় লাঠি নিয়ে আসছে, কেউ কেউ বাঁশ নিয়ে আসছে, আস্ত বাঁশ একটা নিয়ে আসছে, যেটাকে পিটাই মারবে, দূর থেকে মারবে আর কি, কাছে যেতে ভয় পাচ্ছে। তখন স্থানীয় একজন মহিলা সাপুরিয়া, সেও কাছাকাছি ছিল, উনি চলে আসেন, এসে বলেন যে আপনারা সবাই চলে যান, এই সাপ আপনাদের কিছুই করবে না, আর আপনারাও এই সাপটাকে কিছু করতে পারবেন না, আমিও এই সাপটাকে ধরতে পারবো না। তখন ওই সাপুরিয়া কাছে গিয়ে ওই সাপটাকে সালাম জানিয়েছিলেন, বলেন যে আপনি এখান থেকে চলে যান, এনারা ভয় পাচ্ছেন, আর না বুঝে হয়তোবা কোনো একটা ক্ষতি করতে পারে, আমরা চাই না এই ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটুক, আপনি চলে যান। এরপর ওই সাপটা ফনা নামিয়ে আস্তে করে এক পাশে চলে যায়। তখন সবাই বুঝতে পারে যে আসলে এটা সাপ নয়, এটা সেই জিন। এখনো মাঝে মাঝে ওই সাপটাকে ওনাদের যে মূল বাড়ি আর কি, ওখানকার আশেপাশে দেখা যায়, এখন ওই সাপটা রয়েছে। সবচাইতে রহস্যজনক ব্যাপার হলো, এই যে পিঠা যে বানানো যায় না, এটা আসলে কোন রহস্য এর মধ্যে লুকায়িত আছে, কেনই বা এটা হয় না? সাইন্টিফিক ব্যাখ্যা তো আসলে দেয়া পসিবল নয়। আসলে পৃথিবীর অনেক রহস্য এইভাবেই লুকায়িত থাকে, সব রহস্য আসলে মীমাংসিত হয় না, কিছু কিছু রহস্যই থাকে, শুধু অল্প কিছু
পরিস্থিতি জানা যায়, যেমন এই পরিস্থিতিটা আমরা জানলাম যে কেন এটা হয় না, কিন্তু এর মধ্যে কি মেকানিজম রয়েছে সেটা আমরা কখনোই জানতে পারবো না। কিছু কিছু বিষয় ওভাবেই রেখে দেওয়া উচিত, যেমনটা প্রায় 150 বছরেরও বেশি সময় ধরে একই রকম রয়েছে। ধন্যবাদ জানাচ্ছি হৃদয় ভাইকে, অদ্ভুত একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন। প্রিয় লিসেনার, আমরা সতর্ক থাকব। বিভিন্ন ঘটনায় বলেছি রাতের বেলা হুট করে কোনো জায়গায় ময়লা ফেলা, গরম পানি ফেলা, কফ থুথু এগুলা ফেলা, কোনো জায়গায় অপবিত্র করা, কোনো গর্তের মধ্যে কোনো জিনিস ফেলা, এই কাজগুলো আমরা করব না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাব আমাদের এবার এপিসোডের পরবর্তী আর একটি নতুন ঘটনায়। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের এবারের 127 নম্বর এপিসোডের নতুন আরো একটি ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম বিবেক বাঁধন। ওনার বাড়ি সিলেট জেলার সদর উপজেলা শিবগঞ্জ এলাকার লামাপাড়া নামক স্থানে। উনি 2023 সালে এইচএসসি পাশ করেছেন। আমাদের ফেসবুক, ইউটিউব সব জায়গাতেই উনি খুব অ্যাক্টিভ একজন মেম্বার। চলুন ওনার পাঠানো ঘটনাতে চলে যাই। ঘটনাটি ঘটেছে ওনারই দুঃসম্পর্কের এক কাকার সাথে, তার নাম হচ্ছে তপু। তো ঘটনাটির স্থান সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুর বাজারের রবিদাস গ্রামে। ঘটনাটির সময়কাল 1985 কি 86 সাল হবে। ঘটনাটি এই বিবেক বাঁধন ভাই ওনার বাবার মুখ থেকে শুনেছেন। তো একদিন রাতের বেলা বিদ্যুৎ যখন চলে গিয়েছে, তখন ভূতের গল্পের কথা উঠতেই তখন এই বাঁধন ভাইয়ের বাবাই ঘটনাটি সবাইকে শোনান। তো চলুন ঘটনায় চলে যাই। এই যে তপু কাকা, উনি খুব সাহসী এবং একগুঁয়ে স্বভাবের মানুষ ছিলেন। তো অনেককেই বলতে শোনা যায় ওনার সাথে জিন আছে, উনি একাই অনেক লোকের কাজ করতে পারতেন, খাবারও বেশি খেতেন। অনেক সময় হয় না যে অনেক লোকের শরীরে শক্তি বেশি থাকে, অনেকে বলে যে ওর সাথে মনে হয় জিন আছে, ওই টাইপের আর কি। তো যাই হোক, উনি যখন 20-21 বছরের যুবক, তখন উনি এই টেম্পো গাড়ির মতো দেখতে, মানে এখন যে লেগুনা টাইপের গাড়িগুলো দেখি না আমরা, যে সেখানে লোকজন বসে তারপরে এক জায়গা থেকে আরেক জায়গা যায়, ওই রকম গাড়ি ছিল ওই জায়গাতে, ওই এলাকাতে। তো উনি ওরকম একটা গাড়ির হেল্পার ছিলেন আর কি। গাড়িটি রবিদাস গ্রামেরই একজনের ছিল, যার গাড়ি উনি চালাতেন। এই তপু কাকা তার সাথে থেকে ওনাকে সাহায্য করতেন, মিনিমামে কিছু টাকাও পেতেন। যেহেতু উনি গাড়ির হেল্পার ছিলেন, তাই ওনাকে মাঝে মধ্যেই রাতের বেলা গাড়িতেই ঘুমাতে হতো। গাড়িটা আলাদাভাবে পার্কিং এর কোনো এরকম জায়গা ছিল না, তাই এটা যেখানে রাখা হতো ওখানেই ঘুমাতো। তো একবার হয় কি, ওই গাড়িটা অনেক বড় একটা বড়ই গাছের নিচে রাখা হয়। তো ওই বড়ই গাছটা নিয়ে নাকি গ্রামের অনেক মানুষ অনেক কথা বলে আর কি, বিভিন্ন ভয়ের ব্যাপারগুলো বলে। তো তপু কাকা ওই দিন গাড়িতে ঘুমিয়েছিলেন অনেক রাত আনুমানিক কয়টা উনি আসলে বলতে পারেন না। হঠাৎ করে উনি খেয়াল করেন গাড়ির পেছনে কারা যেন উঠে লাফালাফি করছে। তো উনি যেখানে ঘুমাতেন সেই সিটের নিচেই একটা লোহার রড ছিল। উনি কি করেছেন, সেটি নিয়ে বাইরে বের হয়েছেন। কি হয় রে দেখি একটু, এই চিন্তা করে উনি দেখেন যে 7 থেকে 8 জন বামন আকৃতির লোক, এরা এভাবে লাফালাফি করছে। তপু কাকার তো মেজাজ গেছে বিগড়ে, এত রাতের বেলায় এগুলো কোত্থেকে আসলো? আবার এই গাড়ি ধরে ঝাঁকাচ্ছে, লাফালাফি করছে, তার ঘুমের 12টা বাজাচ্ছে। উনি হাতে থাকা রড দিয়ে এলো পাথারে পিটাতে থাকেন, এগুলা সমানে পিটাচ্ছেন। তো সামনে একটা বাজার ছিল, বামনরা ওই দিকে দৌড় দেয়, উনিও তাদের পিছু পিছু দৌড় দিয়েছেন এবং রড দিয়ে কাছে যেগুলো মানে পরে আর কি তার রেঞ্জের মধ্যে পিটাচ্ছেন। এর মধ্যে একটি বামন পা স্লিপ করে মাটিতে পড়ে যায়। তো তপু কাকা কি করেছে, ওইটাকে পেটানো শুরু করেছে। একটা পর্যায়ে ওই বামনটা 2 হাত জোর করে তপু কাকাকে বলে যে আমাকে মেরো না, চলে যাচ্ছি। কিন্তু তপু কাকা ওইদিকে খেয়াল না করে তাকে আচ্ছা মতো পিটাতে থাকেন। একটা পর্যায়ে তপু কাকার চোখের সামনে ওই বামনটা আর্তনাদ করে নিস্তেজ হয়ে পড়ে যায়। এরপর উনি ওখান থেকে চলে এসে আবার গাড়িতে শুয়ে পড়েন। ওই রাত আর কিছু হয় না। সকাল হলে তিনি ওই জায়গাটায় গিয়ে দেখেন একটা কালো বিড়াল মরে পড়ে আছে, পাশে আরেকটি কালো বিড়াল বসে আছে। ওই বিড়ালটি তপু কাকাকে দেখেই তার দিকে রাগে তাকিয়ে থাকে। তপু কাকা কি করেছেন, এগিয়ে গিয়ে ওই বিড়ালটাকেও সজোরে মেরেছেন এক লাথি। তো লাথি দেওয়ার পর উনি নিজেই ও বাবা গো মাগো বলে চিৎকার দিয়ে উঠছেন। কারণ হলো উনি যে লাঠিটা দিয়েছেন মনে হচ্ছে উনি কোনো পাথরের গায়ে লাথি দিয়েছেন। আর বিড়ালটি লাথি খেয়ে কোনো আওয়াজই করে না, উল্টো এই তপু কাকাই খুব ব্যথা পেয়েছেন। তো
তপু কাকা দেখলেন ওই বিড়ালটি হেঁটে হেঁটে চলে গেল। ওই রাত থেকে আসলে উনি আর গাড়িতে ঘুমান না, উনি চলে আসেন এই বাঁধন ভাইয়ের বাবার মামার বাড়িতে আর কি। তো উনি বাঁধন ভাইয়ের বাবার মামার বাড়িতেই থাকতেন। তো উনি যে ঘরে থাকতেন সেটি ছিল গোয়াল ঘরের পাশে একটি ঘর। এটি মূল বাড়ির যেই অংশ এটা থেকে একটু আলাদা ছিল। তো বাঁধন ভাইয়ের বাবা উনিও তখন কিন্তু বাঁধন ভাইয়ের বাবার মামার বাড়িতেই থাকতেন আর কি। মানে ওই সময়ও কিন্তু বাঁধন ভাইয়ের বাবা বাঁধন ভাইয়ের বাবার মামার বাড়িতে থাকতেন, যেই বাড়িতে এই যে তপু কাকা থাকা শুরু করেছেন আর কি। তো এখন বাঁধন ভাইয়ের বাবা যেই ঘরটাতে থাকতেন সেই ঘরের কাছাকাছি কিন্তু এই তপু কাকা যেই ঘরে থাকেন আর কি, থাকা শুরু করেছেন, মোটামুটি কাছাকাছি ছিল এই ঘরটা। মানে কিছু হলে তো এই বাঁধন ভাইয়ের বাবার ঘর থেকে শোনা যেত। রাত আনুমানিক 3টার মতো বাজে, হঠাৎ করে বাঁধন ভাইয়ের বাবা শুনতে পান যে তপু কাকার ঘর থেকে ধস্তাধস্তির আওয়াজ আসছে। তো এই তপু কাকা তো বাঁধন ভাইয়ের বাবাকে ডেকেই যাচ্ছিলেন, কিন্তু বাঁধন ভাইয়ের বাবা ভয় পাচ্ছিলেন, মানে ভয় বের হচ্ছিলেন না। তো ফজর আজান যখন কানে ভেসে আসে তখন ধস্তাধস্তি বন্ধ হয়ে যায়। তখন বাঁধন ভাইয়ের বাবা ঘর থেকে বের হয়ে এই তপু কাকার রুমে গিয়েছেন। গিয়ে দেখেন তপু কাকা বিছানার মধ্যে বিশাল এক রামদা নিয়ে বসে আছেন। তখন বাঁধন ভাইয়ের বাবা জিজ্ঞেস করছেন কি হয়েছে কি। তারপর আগের সব ঘটনা খুলে বলেন এবং এখন কি হয়েছে সেটাও বলেন। এর আগে কিন্তু উনি কিচ্ছু বলেন নাই। তো তপু কাকা বলেন যে আমি তো ঘুমাইছিলাম, হঠাৎ করে মনে হলো আমার পাশে কেউ আছে, চোখ খুলে দেখি কেউ নাই। তারপর দেখি আমার বিছানার নিচ থেকে কিছু শব্দ আসছে। তো বিছানার নিচে আলো দিয়ে দেখতেই দেখি কিছু বামন আকৃতির মানুষ, ওরা 20 থেকে 25 জন ছিল। ওরা হির হির করে বিছানার নিচ থেকে বের হয়ে আসে এবং আমাকে চারদিক থেকে জড়িয়ে ধরে। আর তপু কাকা তো সবসময় বালিশের নিচে রামদা নিয়ে ঘুমাতেন, কারণ ওই সময় চোরের উৎপাত খুব বেশি ছিল। উনি অনেক কষ্টে হাত দিয়ে ওই রামদা ধরতে সক্ষম হন। তো রামদায় হাত দেওয়ার সাথে সাথে ওই বামনরা ওনাকে ছেড়ে দেয়। উনি তো রামদা নিয়ে এলো পাথারে কোপাতে থাকেন, কিন্তু দেখতে পান একটি কোপও তাদের গায়ে লাগছে না, মনে হচ্ছে বাতাসের উপরে উনি কোপ দিচ্ছেন। এই রামদা তাদের শরীরের ভেতর দিয়ে চলে যাচ্ছে। হঠাৎ করে উনি দেখতে পান যে অনেক মোটা বেটে কুৎসিত একটা বামনের আগমন হলো হঠাৎ করে। তার গায়ের রং একদম কুচকুচে কালো, চোখ মুখ কোনোটাই বোঝা যাচ্ছে না। সে এসে এই তপু কাকার হাত থেকে তার রামদাটা কেড়ে নেয়, তারপর তাকে শূন্যে আছাড় মারে। আর অন্য বামনগুলো ধরে ধরে আছাড় মারা শুরু করেছে, মানে ফুটবলের মতো এক জায়গা থেকে আরেক জায়গায় তাকে ছুঁড়ে ফেলছে, এমন একটা অবস্থা। এরই মধ্যে আজানের শব্দ শোনা যায় আর তার চোখের সামনে নাকি এগুলো মিলিয়ে যায়। তো বাঁধন ভাইয়ের বাবা সবকিছু শোনার পর বাড়ির সবাইকে বলেন একজন কবিরাজ ডাকার জন্য। তো বাড়ির পাশেই একজন ভালো কবিরাজ ছিলেন। ওনাকে সব কথা বলার পর উনি এই তপু কাকাকে পানি পড়া কিছু ঝাড়ফুঁক দিয়েছেন এবং বলেছেন আমি ব্যাপারটা দেখবো, একটু তথ্য সংগ্রহ করে নিই। তো ওই রাত্রে আর কিছু হয় না, তবে ওই রাতে বাড়ির আশপাশ থেকে গোঙানি আওয়াজ শোনা গিয়েছে, মনে হচ্ছে কেউ গুঙিয়ে গুঙিয়ে কাঁদছে, এমন একটা অবস্থা। তো যাই হোক, পরদিন ওই কবিরাজ দাদা এসে হার হিম করে একটা ঘটনা বলেন। কবিরাজ দাদা বলেন যে এই তপু যাকে মেরেছে এটা হচ্ছে একটি জিন, কিন্তু ওরা ওরকম খারাপ জিন না, কিন্তু তপু যাকে মেরেছে সেটি ওই জিন সর্দারের খুব কাছের আত্মীয় ছিল, যার কারণে তপুর উপর এই জিনেরা খুবই ক্ষিপ্ত এবং ওই জিনেরা বলেছে যে তপুকে ওরা নিয়ে যাবে তাদের দেশে, সেখানে শাস্তি দেবে। আর বাড়ির অন্য সদস্যদেরকে কিছু করবে না, কারণ তারা দায়ী না। কিন্তু কেউ যদি বাধা হয়ে দাঁড়ায়, তপুকে বাঁচানোর চেষ্টা করে, তাহলে ওরা তাকে মেরে ফেলবে। একথা শোনার পর সবাই ওই কবিরাজাকে বলেন কিছু একটা করেন। তখন ওই কবিরাজাদা বলেন ঠিক আছে, আজকে রাত্রে আবার ওদের সাথে কথা বলে দেখি। তো পরের দিন সকালবেলা কবিরাজাদা আসেন এবং এসে বলেন ওরা তপুকে ছেড়ে দিবে, কিন্তু একটা শর্তে। সবাই বলে কি শর্ত? গরু ছাগল এগুলো কিছু দিতে হবে? বলেন না, ওরা বলেছে যে তপু বিয়ে করার পর ওর প্রথম যে পুত্র সন্তান হবে তাকে ওরা নিয়ে যাবে। সবাই রাজি না থাকলেও তপু কাকার কথা চিন্তা করে তারা বলে যে হ্যাঁ ঠিক আছে, আমরাও রাজি, আপাতত তোরা বাঁচুক, পরে যেটা হবে সেটা না হয় আমরা ভালো কোনো ওজা কবিরাজ দিয়ে এটা আস্তে আস্তে সামলে নেবো, এখন তোর বিয়ে করার দেরি আছে। তো সবার মত নিয়ে কবিরাজ চলে যান এবং কবিরাজ বলেন আমি কিন্তু ওদেরকে জানিয়ে দেবো তোমরা রাজি। তারা বলেন হ্যাঁ ঠিক আছে, যা রাজি। তাহলে মনে রেখো তোমাদের সাথে কিন্তু ওদের একটা চুক্তি হয়ে গেল। কবিরাজ মনে করে দেন যে ওদের সাথে একবার চুক্তি হয়ে গেলে সে চুক্তি ভঙ্গ করা যায় না, আর ওরাও তপুকে আর কোনো ক্ষতি করবে না। তো যাই হোক, এরপর কিন্তু বেশ কিছু বছর চলে যায়, তপু কাকার কিছু হয় না, তার সাথে কোনো প্যারানরমাল কোনো ঘটনাই ঘটে না। বেশ কিছু বছর পর তপু কাকা বিয়ে করেছেন। সবাই ওই ঘটনাটি ভুলেই গিয়েছিল।
তপু কাকার বিয়ের 2 বছর পর ওনার ঘরে প্রথম একটা কন্যা সন্তান হয়। ওই সন্তান একদম স্বাভাবিকভাবেই বড় হয়। তার প্রায় 1.5 বছর পর ওনার ঘরে প্রথম পুত্র সন্তান জন্ম নেয়। ওই ছেলের বয়স যখন 3 মাস, একদিন হঠাৎ করেই ঘর থেকে এই বাচ্চা উধাও। সবাই তো অনেক খোঁজাখুঁজি করছে, পায় না। তখন সবার মনে পড়ে সেই চুক্তির কথা। সেই কবিরাজ দাদার কাছে আবার সবাই শরণাপন্ন হয়। তো কবিরাজ দাদা বলে যে ঠিক আছে, রাতের বেলা দেখি যোগাযোগ করি। পরদিন সকালবেলা কবিরাজ দাদা বলেন যে ওদের সাথে তো একটা চুক্তি হয়েছিল ওই বামনদের সাথে, সেই চুক্তি অনুযায়ী তপুর প্রথম পুত্র সন্তানকে ওরা নিয়ে গেছে, আর কখনোই এই ছেলেকে তোমাদের কাছে দেবে না। এই ছেলেকে ওরা মেরে ফেলবে না বাঁচিয়ে রাখবে, কি করবে এই বিষয়ে ওরা কোনো তথ্য জানাবে না বলেছে। এই যে এত বছর হয়ে গেল, অনেক চেষ্টা করা কিন্তু হয়েছে সেই সন্তানকে ফিরে পাওয়ার জন্য। সেই সন্তান বেঁচে আছে না মারা গেছে, কি অবস্থায় আছে, কোনো ধরনের কোনো তথ্যই কেউ দিতে পারেনি। তপু কাকার ঘরে কিন্তু আরো 2জন পুত্র সন্তান জন্ম নিয়েছে পরে, তারা কিন্তু ঠিক আছে, তাদের সাথে কোনো ধরনের সমস্যা হয়নি। কিন্তু ওই যে সন্তানটাকে বামনরা নিয়ে গেছে, যার কোনো তথ্যই জানা যায়নি। প্রিয় লিসেনার্স, আপনারাই বলুন, তপু কাকা বামনদের সাথে যে আচরণটা করেছিল এটা নিশ্চয়ই ঠিক হয়নি। নৃশংসভাবে এক বামন জিনকে উনি হত্যা করেছিলেন। তো এটার ফলশ্রুতিতেই ওরা তপু কাকার এক সন্তানকে নিয়ে গেছে। বিনিময়ে ওই পরিবারের আর কারো কোনো ক্ষতি করেনি। রক্তের বদলে রক্ত, ওরা এই নীতিতে বিশ্বাসী এবং এটি কিন্তু ওরা করেছিল। আমরা জানি না আসলে তপু কাকার সেই পুত্র সন্তান এখন বেঁচে আছে না মারা গেছেন। যদি বেঁচেও থাকেন কি অবস্থায় আছেন আমরা জানি না, আর মারা গিয়ে থাকলে তিনি তো সৃষ্টিকর্তার কাছে চলে গেছেন। তো এটা আসলে একটা দুঃখজনক ঘটনা। আমার মনে হয় এই ঘটনা থেকে অনেকেরই কিছু শেখার রয়েছে। আমরাও যেন এই বিষয়গুলোতে সতর্ক থাকি। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের 127তম এপিসোডের নতুন আরো একটি ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করবো, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন ওনার নাম সোহা ইসলাম। ওনার বাড়ি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলায়। উনি এর আগেও আমাদেরকে ঘটনা পাঠিয়েছিলেন। তো এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি ওনার নিজের সাথেই ঘটে যাওয়া ঘটনা। 2015 সাল থেকে এই ঘটনার সূত্রপাত ওনার সাথে। ছোটবেলা থেকেই উনি এই জিন ভূত এগুলো দেখার খুব বেশি ইচ্ছা পোষণ করতেন। কিভাবে এগুলো দেখা যায় এটা বিভিন্ন মানুষের কাছ থেকে শোনার চেষ্টা করতেন, জানার চেষ্টা করতেন। কখনো কখনো টুকটাক সেই জিনিসগুলো প্রয়োগও করতেন, তবে সেগুলোতে কোনো লাভ হয়নি। একবার উনি জানতে পারলেন যে একটা কাগজে নাম লিখে আর একটা আতর, এই দুটো জিনিস নিয়ে বাড়ির ছাদে রেখে আসতে হবে রাতের বেলা। সকালে গিয়ে যদি দেখা যায় আতরটা নেই, তাহলে বুঝতে হবে কাজ হবে, ওই জিনটা দেখা করতে আসবে, কোন একটা জিন এটা নিয়ে গেছে। তো উনি তো রাতের বেলা একবার এই কাজটা করেছেন। সারা রাত ওনার ঘুম হয় না, এই ভেবে যে কখন সকাল হবে। তো সকালবেলা গিয়ে দেখবেন যে ওই আতরটা নিয়ে গেছে কিনা। উনি তো চিন্তা করছেন যে রাতের বেলাতে যে কখন কি হয় না হয়, কখন আসে, এই চিন্তা করছিলেন আর কি। তো সারা রাত ভালো করে ওনার ঘুমও হয় নাই, যদিও বা মাঝ রাতে ছাদের উপরে কিছু একটা শব্দ উনি শুনতে পেয়েছিলেন। তবে এটা যে এই জিন রিলেটেড কোনো শব্দ হতে পারে এটা অবশ্য তখন মনে হয়নি। সকালবেলা অন্যরা ওঠার আগেই উনি বাড়ির ছাদে উঠে দেখতে গেলেন সেই আতর আর ওই কাগজটার কি অবস্থা। গিয়ে দেখা গেল আতরটা যেখানে রাখা হয়েছিল সেখান থেকে একটু দূরে পড়ে আছে, কিন্তু কথা ছিল যে আতরটা নিয়ে যাবে। হতে পারে রাতের বেলা বাতাসে এক জায়গা থেকে আরেক জায়গায় সরে গিয়েছে। উনি ভাবলেন যে এবারও কাজ হলো না, হতাশ হয়ে উনি ঘরে চলে আসতেন এবং ওনার ওই বন্ধুকে ফোন দিয়ে জানালেন, যে বন্ধু তাকে এই পদ্ধতিটা বলেছিল, যে কিরে কিছুই তো হলো না, কোনো কাজ তো হলো না, আতর তো দেখি যে ওখানে পড়েই আছে, তবে যেখানে রাখছিলাম ওখানে না, অন্য একটা জায়গায়। আসলে এটাতে কাজ হওয়ার কথাও না, স্বাভাবিকভাবেই যেটা মনে হচ্ছিল আর কি। তো এই ধরনের বিভিন্ন অ্যাক্টিভিটিস গুলো যে ওনার জীবনে বড় ধরনের একটা পরিবর্তন নিয়ে আসতে পারে এটা তো আসলে উনি বুঝতে পারেন নাই। তো ঘটনা ঘটে কয়েকদিন পরে এক রাত্রে উনি অনুভব করলেন যে ওনার সামনে কেউ একজন বসে আছে এবং হাতে কিছু একটা নিয়ে খাচ্ছে। উনি তেমন একটা খেয়াল করেন নাই, মনে করছে এটা মনের ভুল। কিন্তু না, প্রতি রাতেরই নির্দিষ্ট একটা সময়ে উনি অনুভব করতেন যে কেউ একজন তার ঘরে বসে আছে, ওনার বিছানার পাশে যে সোফা সেটটা ছিল সেখানে।
আর কখনো দেখা যাচ্ছে কিছু খাচ্ছে বা খাচ্ছে না, এমনি বসে আছে, এরকমটা মনে হতো আর কি। তো উনি যেহেতু এই সমস্ত জিন পরি এগুলো নিয়ে বেশি ভাবতেন, মনে হলো যে হয়তোবা উনি ঘুমের ঘরে এগুলো দেখছেন। প্রথম কয়েকদিন এরকমটাই মনে হতে থাকে আর কি। কয়েক রাত পরে রাত আনুমানিক 2টোর দিকে হঠাৎ করে ওনার ঘুম ভেঙে যায়। তো উনি তাকিয়ে দেখেন একটা মানুষের মতো অবয়ব ওনার দিকে তাকিয়ে আছে, একভাবে তাকিয়ে আছে। তখন উনি বুঝতে পারছিলেন না যে উনি আসলে কি করবেন, ওনার ভয় লাগা শুরু করে। তখন উনি কি করেছেন, কাঁথা দিয়ে মুখ ঢেকে উনি শুয়ে আছেন কয়েক মিনিট। এরপর আবার একটু সাহস করে কাঁথাটা মুখ থেকে সরিয়ে দেখেন যে না, সামনে তো কিচ্ছু নাই। মূলত ওই দিনই প্রথম ভয় কি জিনিস এটা উনি ফিল করেছিলেন। এরপর এই ব্যাপারটা উনি ওনার আম্মুর সাথে শেয়ার করেন। তো ওনার আম্মু বলেন যে তুই সারাদিন এসব নিয়ে চিন্তা করিস, তো এই জন্য মনে হয় এরকম দেখিস, এগুলো মনের ভুল। আসলে ওনার আম্মু এটা বিলিভ করেন নাই। এর কয়েক রাত পরে উনি ঘুমিয়ে আছেন, তখন হালকা ঘুম আসছে। হঠাৎ করে ওনার কাছে মনে হলো কেউ যেন ওনার শরীরের ভিতরে ধপ করে ঢুকে গেল। পুরো শরীর সাথে সাথে অবশ হয়ে গেল। উনি তখন আর কথা বলতে পারছেন না, হাত পা নাড়াতে পারছেন না। উনি কোনো একটা ভাবে ওনার মুখ থেকে আল্লাহ শব্দটা বের হয়ে আসে, আর সাথে সাথে ওনার শরীরটা আবার স্বাভাবিক হয়ে যায়, নর্মাল হয়ে যায়। মূলত এরপর মানে এই ঘটনার পর উনি ওনার আম্মুকে সব কথা খুলে বলেন। যখন এটা ঘটলো উনি সাথে সাথে ওনার বিছানা থেকে উঠে ওনার আম্মুর রুমে চলে যান এবং তাকে দেখে ওই সময় ব্যাপারটা বলেন। পরদিন সকালবেলা ওনার আম্মুর পরিচিত এক হুজুরকে, এই সোহা ইসলাম আপুকে দেখানো হয়, মানে তার কাছে নিয়ে যাওয়া হয়, তাকে দেখানো হয়। তো হুজুর বিষয়গুলো শোনার পরে বলেন যে আসলে একটা জিনের কাজ এটা সত্য, তবে সে দূর থেকে প্রভাব বিস্তার করছে। আগে জানতে হবে ওই জিনটা কেন এমন করছে। আপনি 2-3 দিন পরে এসে আমার সাথে দেখা করেন, আমি বাকিটা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। এরপর এখান থেকে ওনার বাড়িতে চলে আসেন। আর ওনার ভয় পাওয়ার এ কারণ শুনে এই সোহা ইসলাম আপুর সেই বন্ধু তার বাড়িতে আসছেন। আসার পর ওনার আম্মুকে সব বলে দিচ্ছেন যে এ পর্যন্ত উনি কি কি করছেন। এইটা শোনার পর ওনার আব্বার মতো আচ্ছা মতো বকাঝকা দেওয়া শুরু করলেন যে তুই জানিস তুই কি বিপদ ডেকে নিয়ে আসছিস, কি ভয়ঙ্কর কিছু হতে পারে, এরকম বলা বলি করছিলেন আর কি। তো ওই রাত্রে উনি শুয়ে আছেন, হালকা ঘুম ঘুম ভাব আর কি। হঠাৎ করে তার কাছে মনে হয় যে ওনার রুমের ভেতরে যে দরজাটা রয়েছে সেই দরজার ওখানে কেউ একজন দাঁড়িয়ে আছে, তাকে কেউ কিছু বলতে চায়। ওনার তো ভয় ভয় লাগছে। উনি আর ওইদিকে না তাকিয়ে উল্টো দিকে ঘুরে শুয়ে থাকতেন, মনে মনে দোয়া দুরূদ পড়ছেন। এভাবে প্রায় প্রতি রাত্রেই ওনার যখন ঘুম ভেঙে যেত তখন মনে হতো রুমে কেউ একজন দাঁড়িয়ে আছে, কেউ তার সাথে কথা বলতে চায়। তবে এই প্রতি রাত্রেই কিন্তু মাত্র 2-3 দিন। এদিকে কিন্তু 2-3 দিন পর সেই হুজুর যেতে বলেছিলেন। তো 2-3 দিন পর ওনারা যখন হুজুরের সাথে দেখা করার জন্য গিয়েছেন, তখন হুজুর বলেন যে আসলে তোমার সাথে যেটা রয়েছে এটা খারাপ কিছু না, এটা ভালো। ওই জিনটা তোমার সাথে কথা বলতে চাইছিল। আর তুমি কিছুদিন আগে এক গরিব মানুষকে সাহায্য করেছিলা, মনে পড়ে? তখন সোহা ইসলাম বলে হ্যাঁ আমি এরকম একটা সাহায্য করেছিলাম বলে মনে পড়ে। তখন ওই হুজুর বলেন যে তুমি যাকে সাহায্য করেছিলে এ আসলে ওই গরিব লোকের বেশ ধরেছিল। তুমি মূলত একটা জিনকে সাহায্য করেছিলে। এই জিনটা মূলত তোমার কাছে সাহায্য নেওয়ার জন্য আসে নাই। কিছু কিছু জিন থাকে যারা মানুষের মন মানসিকতা বোঝার জন্য কখনো কখনো এরকম সাহায্যের জন্য আসে। তুমি তখন সাহায্য করেছিলা, আর এরপরেই ওই জিনটা তোমার সাথে দেখা করার জন্য আসে। মূলত তুমি যেই পদ্ধতিতে জিনগুলাকে আহ্বান করেছিলা ওইটাতে কোনো কাজ হয়নি। মূলত তুমি একটা জিনকে সাহায্য করেছিলা, এই জন্যই ওই জিনটা তোমার এখানে আসে। তবে একে তোমার কাছ থেকে সরানো যাবে না, সরালে তোমার স্মৃতি শক্তির বড় ধরনের ক্ষতি হতে পারে। ও এভাবেই আসবে, তোমার কোনো ক্ষতি করবে না, আর যদি সে পারে তোমার সাহায্যই করবে। এখন তোমরাই বলো যে আমি কি তোমার কাছ থেকে একে সরিয়ে দেব না কি করব? তখন পরিবারের সদস্যরা বলেন যে ঠিক আছে, দরকার নাই, যদি ঝামেলা হয় যেরকম আছে ওইভাবেই থাক। তো এভাবেই কয়েকটা দিন কেটে যায়। এক রাত্রে উনি ঘুমিয়ে আছেন, হঠাৎ করে ওনার ঘুম ভেঙে যায়। অন্যান্য বার যেভাবে ঘুম ভেঙে যেত ঠিক তেমনই দেখা যায় যে একটা মনুষ্য অবয়ব ঠিক ওই আগের মতোই ওনার রুমের মধ্যে দাঁড়িয়ে আছে এবং ওনার দিকে তাকিয়ে আছে। তবে এবার তার মুখে এক ধরনের একটা হাসি দেখতে পাচ্ছিলেন, তার চেহারার মধ্যে একটা নুরানি ভাব ছিল
যার কারণে আবছা আলো ছিল যদিও বা রুমের মধ্যে ডিম লাইট জ্বালানো ছিল, তারপরেও তার চেহারাটা স্পষ্ট বোঝা যাচ্ছিল। সোহা ইসলাম আপুর তো ভয় লাগছিল, তারপর সাহস করে তার দিকে তাকিয়েছেন ভালো করে। হঠাৎ করে দেখা যায় না, সেটা নাই। এরপর উনি যে কখন ঘুমিয়ে পড়েছেন উনি বলতেও পারেন না। এরপর থেকে মাঝে মাঝেই ওই অভাবটা আসে, তার দিকে তাকিয়ে থাকে। আস্তে আস্তে ওনার ভয়ও কেটে যায়। যখনই উনি একা থাকতেন মনে হতো তার আশেপাশে কেউ একজন আছে, তখন মনে হতো ওই জিনটা আছে। তো এইভাবে চলতে থাকে, সময় সময় যাচ্ছে। একদিন মনে হয় যে ওই জিনটার সাথে তার কথা বলা দরকার। তো এক রাত্রে ওনার ঘুম ভেঙে যায়, আবারও সেই অভাবটাকে উনি দেখেন। তো এবার উনি সাহস করে কথা বলার চেষ্টা করলেন। হাত পা কাঁপছিল ভয়ে, তারপরও উনি সালাম দিয়ে তার সাথে কথা বলার চেষ্টা করলেন। কিন্তু আসলে ওভাবে তিনি কথা বলতে পারেননি। ওই রাত্রেই উনি একটা স্বপ্ন দেখেন। স্বপ্নের মধ্যে দেখা যায় ওই অবয়বটা আসছে তার কাছে, এসে বলছে যে তুমি মানুষের সবসময় পাশে থাকার চেষ্টা করো, উপকার করো। আমি যতদিন বাঁচি হায়াতে রাখে তোমার সাথে থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ, আর তোমার কোনো সমস্যা হবে না। আর সরাসরি এসে কথা বলতে গেলে তুমি ভয় পেতে পারো, এই জন্য আমি তোমার সাথে সরাসরি কথা বলবো না, স্বপ্নের মধ্যেই এসে কথা বলবো। তো এভাবেই কিন্তু ঘটনাটা শেষ হয়ে যেতে পারতো, কিন্তু না, এভাবে আর শেষ হয়নি। 2022 সালের দিকে এই সোহা ইসলাম আপুর বিয়ে ঠিক হলো। তো এরপর থেকে উনি স্বপ্নে দেখা শুরু করলেন উনি যেন বিয়ে না করেন, বিয়ে করলে ওনার সমস্যা হবে। তো এরকম ওনাকে হুমকি ধামকি দিত। এরপর দেখা যেত যে ওনার বিয়ে হয়ে গেছিল, যদিও বিয়ের পর পারিবারিক বিভিন্ন অশান্তি লেগেই থাকতো। হাজবেন্ডের সাথে বনিবনা হতো না, ঝগড়াঝাটি হতো। তো এভাবে কিন্তু বছর খানেক চলে যায়। আর ওনার বিয়ের বেশ কিছুদিন আগে থেকেই ওই অবয়বটাকে উনি আর স্বপ্নে ওইভাবে দেখতেন না, তবে ওই অবয়বের মতোই একটা অবয়ব। স্বপ্নের মধ্যে তো আসলে চেহারা ওইভাবে স্পষ্টভাবে বোঝা যায় না, তো উনি ওরকম আর একটা অবয়ব দেখতেন, সে হুমকি ধামকি দিত। তো বিয়ের পর এভাবে তো সংসার চলছিল খুব একটা বাজে পরিস্থিতির মধ্যে দিয়ে, ঝগড়াঝাটি সারাক্ষণ লেগেই থাকে। উনি ওনার হাজবেন্ডকে দেখতেই পারতেন না, মানে তার চেহারা দেখলেই মেজাজ বিগড়ে যেত, এমন একটা অবস্থা আর কি। আর মাঝে মাঝে রাতের বেলা বাড়ির ছাদে কারো হাঁটাহাঁটির শব্দ ওনার হাজবেন্ড এবং উনি দুজনেই শুনতে পেতেন। এক রাতের বেলা ওনার হাজবেন্ড কোনো একটা কাজের জন্য বাড়িতে ফিরতে পারেন নাই, মানে দূরবর্তী স্থানে গিয়েছিলেন। তো উনি ওয়াশরুমে যাওয়ার জন্য ঘর থেকে বাইরে বের হয়েছেন। তো দেখেন যে কোন একটা অবয়ব দাঁড়িয়ে আছে এবং ওনাকে দেখে হাসছে। এই প্রথম উনি প্রচন্ড ভয় পান, কারণ এরকম অবয়ব উনি তো দেখেছেন, চেহারা ওভাবে স্পষ্ট না দেখলেও উনি দেখেছেন, ভয় পান নাই, কিন্তু এটাকে দেখে উনি ভয় পেয়ে যান। উনি ওখানেই অজ্ঞান হয়ে পড়ে যান। ওনার যখন জ্ঞান ফেরে তখন দেখেন ওনার পরিবারের অনেকেই আশেপাশে আছে আর কি, মূলত ওনার শ্বশুরবাড়ির সদস্যরা। এরপর একজন হুজুরকে ডেকে নিয়ে আসা হয়, সেই আগের হুজুরকে, যিনি প্রথমে ওনাকে দেখেছিলেন আর কি। তখন ওই হুজুরটা বলেন যে মা, তুমি তো সন্তান সম্ভবা ছিলা, কিন্তু তোমার এই সন্তানটা এখন আর নাই, তোমার সন্তানকে ওরা খেয়ে ফেলেছে। আর মূলত তোমার সাথে যে জিনটা ছিল, তোমার বিয়ের পরে ওই জিনটা ওইভাবে তোমার কাছে আসতো না, কারণ হচ্ছে আসলে তোমার ক্ষতি হতে পারে, যেহেতু তোমার নতুন সংসার, ভয় পেতে পারো। আবার দেখা গেল তোমার শ্বশুরবাড়ির লোকজনের বিষয়গুলো জানলে তারাও বিষয়টা অন্যরকম ভাবে মনে করতে পারে, এই জন্য ওই জিনটা তোমার কাছে আসতো না। কিন্তু এই সুযোগে ওই জিনের কিছু শত্রু জিন ছিল। ওই শত্রু জিনগুলো যখন জানতে পেরেছে বা বুঝতে পেরেছে যে ওই জিনটা তোমার কাছে আসে, তোমার উপকার করে, মূলত এই সুযোগে, ও না আসার এই সুযোগে শূন্য স্থানে ওরা এসে তোমাকে জ্বালাতন শুরু করেছে। মূলত ওই জিনের উপর প্রতিশোধ নেওয়ার জন্যই তোমার উপর এসে উৎপাত শুরু করেছে, আর এই কারণেই এই সমস্যাটা হয়েছে। তবে ভয়ের কিছু নাই, ইনশাল্লাহ এই দুষ্টু জিনগুলো তোমার কাছে আর আসতে পারবে না। আর ওই ভালো জিনটা এখন থেকে মাঝে মাঝেই আবার আগের মতো স্বপ্নে তোমার সাথে এসে কথা বলবে, বাস্তবে আসবে না, বাস্তবে আসলে তুমি ভয় পেতে পারো এই জন্য। তো হুজুরের সাথে এই বিষয়ে যখন কথোপকথন হয়, হুজুর তো ঝাড়ফুঁক করে দেন। এরপরে ওই দুষ্টু জিনগুলো ওনার কাছে না আসলেও এখনো মাঝে মাঝে সেই ভালো জিনটা স্বপ্নে ওনার সাথে এসে কথা বলেন। মূলত সরাসরি আসলে তো ওনার ক্ষয়ক্ষতি হতে পারে, ভয় পেতে পারেন উনি, বিভিন্ন ব্যাপারই তো হতে পারে। এই কারণে কিন্তু তার ভালোর জন্যই ওই জিনটা তার বিয়ের পরে কাছে আসতো না। কিন্তু এই যে মধ্যবর্তী
একটা শূন্য স্থান, এই শূন্য স্থানটা পূরণ করেছে ওই জিনের কিছু শত্রু জিনেরা। এই সোহা ইসলাম আপুর ক্ষতি করার চেষ্টা করছিল। যাক, আল্লাহর রহমতে সোহা ইসলাম আপু ভালো আছেন, এখনো সেই জিনটা স্বপ্নে মাঝে মাঝে তার সাথে এসে কথা বলেন। এটাই আমাদেরকে জানিয়েছেন সোহা ইসলাম আপু। ধন্যবাদ সোহা ইসলাম আপুকে আপনার নিজের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। আশা করছি আপনার কাছ থেকে আরো অনেক ঘটনা পাবো। প্রিয় লিসেনার্স, আপনারা কিন্তু আমাদেরকে ঘটনা পাঠাতে পারেন লিখে অথবা রেকর্ড করে, যে কোনোভাবেই পাঠাতে পারবেন আপনার দ্য ওয়ার্ল্ড bd@gmail.com এই ইমেল অ্যাড্রেসে। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা হচ্ছে afnantheorwrldbd@gmail.com। স্পেলিংটা আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে স্পেলিংটা চেক করে নিতে পারবেন প্রিয় লিসেনার্স। আর আমাদেরকে কিন্তু শুধু ইমেইলের মাধ্যমে ঘটনা আপনারা পাঠাতে পারবেন, মেসেঞ্জার, ভয়েস কল, হোয়াটসঅ্যাপ এগুলোতে নয়। শুধু ইমেইলের মাধ্যমে আমরা ঘটনা নিতে পারি, অন্য কোনোভাবে আমরা ঘটনা নিতে পারছি না বলে আন্তরিকভাবে দুঃখিত। প্রিয় লিসেনার্স, আমাদের এবারের 127 নম্বর এপিসোডের ষষ্ঠ এবং শেষ ঘটনাতে চলে যাচ্ছি। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের 127তম এপিসোডের ষষ্ঠ এবং শেষ ঘটনায়। প্রিয় লিসেনার্স, আপনারা জানেন যে আমাদের প্রত্যেকটি এপিসোডে কমপক্ষে একটি ঘটনা যেন প্রবাসী ভাইদের থাকে সে বিষয়ে আমরা সচেষ্ট থাকি। সবসময় যে পারি বিষয়টা এরকম নয়, তবে চেষ্টায় আমাদের ত্রুটি থাকে না। তারই অংশ হিসেবে আমাদের এবারের 127তম এপিসোডের শেষ ঘটনাটা কিন্তু প্রবাসী ভাইয়ের পাঠানো ঘটনা, যিনি বর্তমানে চায়নাতে রয়েছেন। উনি নাম প্রকাশে অনিচ্ছুক। চায়নাতে উনি মাস্টার্স কমপ্লিট করে এখন চাকরি করছেন। চায়না এটি কিন্তু পৃথিবীর সবচাইতে জনবহুল দেশ এবং আয়তনে পৃথিবীর তৃতীয় বৃহত্তম দেশ। চায়নার গ্রেট ওয়াল, গ্র্যান্ড ক্যানাল এগুলো কিন্তু খুবই নামকরা, বিশ্বের অধিকাংশ মানুষ এগুলো সম্পর্কে অবগত আছেন। আজকের ঘটনার সাথে চায়নার গ্র্যান্ড ক্যানাল বা গ্র্যান্ড খালের একটা সম্পর্ক রয়েছে। চলুন ঘটনা শুরু করি। ঘটনাটি খুব বেশি দিন আগের নয়, একদম রিসেন্ট ঘটনা। তো আমাদেরকে যেই ভাই ঘটনা পাঠিয়েছেন উনি তো নাম প্রকাশ অনিচ্ছুক, এই জন্য বলছি না তার নামটা। আর উনি বর্তমানে জিনজিয়াং প্রদেশে রয়েছেন। ওনারা কি করেন, অধিকাংশ সময়ই অফিস থেকে ফেরার পর এই গ্র্যান্ড ক্যানালের বিভিন্ন তো পার্ট রয়েছে, বিশাল বড় তো এই গ্র্যান্ড ক্যানাল। তো ওনাদের বাড়ির কাছে যে অংশ, সেখানে ফিশিং বা মাছ ধরার জন্য যান। আর ওনার বাসাটা কিন্তু 2 রুমের একটা ফ্ল্যাট, আর উনি একাই থাকেন। মাঝে মাঝে ওনার ইউনিভার্সিটির ছোট ভাইরা ওনার বাসায় আসেন ওনার সাথে গল্পগুজব করার জন্য। আর বিদেশের মাটিতে যখন বাংলাদেশি কোনো ভাই কারা আসেন তার বাসায়, ওনার খুবই ভালো লাগে। আর একা একা কিন্তু একটা সময় মানুষ খুব একাকিত্ব অনুভূত হতে থাকে তাদের ভিতরে। একটা সময় এটা কিন্তু একটা হতাশায় পরিণত হয়। এই কারণে উনি সবসময় চেষ্টা করেন যেই ভাইয়েরা ইউনিভার্সিটিতে পড়েছেন, তার সহপাঠী হোক বা ছোট ভাই হোক, তাদের সাথে একটা যোগাযোগ রাখার জন্য। ওনার অফিস শেষ হয় 6টায়, ওনার বাসায় আস্তে আস্তে 6:30 বাজে। এরপর কিছুক্ষণ রেস্ট নিয়ে উনি বাইরে বের হয়ে যান, একটু গল্পগুজব করেন। তো অধিকাংশ সময় এই গ্র্যান্ড ক্যানালের বিভিন্ন জায়গাতে ওখানে ওনারা মাছ ধরেন, হুইল বড়শি যেগুলো রয়েছে এগুলো দিয়ে। সরকারিভাবে কিন্তু সেখানে প্রচুর মাছ ছাড়া হয়, অনেকে সেখানে মাছ ধরেন। তো উইকেন্ড বা সরকারি ছুটির দিনগুলোতে অনেক লোকই সেখানে মাছ ধরার চেষ্টা করেন। আর ওনারা হরহামেশাই এটা ধরার চেষ্টা করেন, ছিপ ফেলেন, গল্পগুজব করেন। তো এমনই একটা ঘটনা বলছি, সেটা হলো যে ওনারা তো মাছ ধরতে গিয়েছেন, 2 জন ছিলেন ওই দিন। সাধারণত ওনারা একসাথে 3 জন থাকেন, কিন্তু ওই দিন 2 জন ছিলেন, সামহাও কোনো একটা কারণে আরেকজন আসেন নাই। তো 2 জন যখন মাছ ধরতে গিয়েছেন, যাওয়ার পর দেখা গেল যে টানা 3 দিন কিন্তু ট্রাই করেছেন, একটা মাছও ধরতে পারেন নাই। চতুর্থ দিন ওনারা মাছ ধরার জন্য যখন গিয়েছেন, অন্য দিনগুলোতে কিন্তু 3 জন ছিলেন, কিন্তু একদম চতুর্থ দিন 2 জন ছিলেন। তো মাছ ধরার চেষ্টা করছেন অনেকক্ষণ ধরে, অন্যান্য দিনের মতো ট্রাই করার পরেও কোনো কাজ হচ্ছিল না। এমন একটা অবস্থা যে ওখানে মাছের যেই খাবারটা, কেঁচো দিয়ে মাছের খাবারটা, মানে আমরা যেটাকে আধার বলি বা টোপ বলি, সেটা তৈরি করতে হয়। ওটাতে মানে কোনো মাছ টোকাই দেয় না, মানে খাবারই খাওয়ার চেষ্টা করে না, এমন একটা অবস্থা আর কি। খুব হতাশ আর কি মনে হচ্ছে। বলি না অনেক সময় যে আমাদের কারো নজর লেগেছে, কোনো খাবারই খাচ্ছে না মাছে। তো ওনারা কি করলেন,
বিভিন্ন জায়গায় কিন্তু সরে সরে যাচ্ছিলেন, এই জায়গায় হয়তো বা মাছ নাই, অন্য জায়গায় যাই, এভাবে সরে সরে যাচ্ছিলেন। তাতে কিন্তু কাজ হচ্ছিল না। আগের দিনগুলো তো একই কাজ করেছেন, তাতেও কোনো লাভ হয় নাই। তো ওখানে কিন্তু বিশেষ এক ধরনের মাছ পাওয়া যায়, এটা চাইনিজ ট্যাংরা। এগুলা কিন্তু প্রায় আধ হাত লম্বা এবং ইয়েলো কালারের। এই ট্যাংরাগুলো খেতেও বেশ সুস্বাদু। তো চিন্তা করেছেন যে এই ট্যাংরাগুলো ধরবেন, কিন্তু অন্যান্য দিন তো লাভ হয় নাই। তো ওই দিন আবার যখন অন্য আর একটা জায়গায় ওনারা সরে গিয়েছেন, হঠাৎ করেই একের পর এক মাছ ওনাদের এই বড়শিতে ঠোকর দেওয়া শুরু করেছে। তো মাঝে মাঝে দেখা যাচ্ছে যে বড়শি টান দেন, মাছ ধরে না, কিন্তু মাছ কিন্তু প্রতিনিয়তই ওই আধারগুলো খেয়ে যাচ্ছে। তো মাছ যে পাচ্ছিলেন না তা না, কোনোটা হয়তো বা বিরাতে পারছিলেন, কোনোটা বা ছুটে যাচ্ছিল। তো আধার পরিমাণ মাছ এইগুলো কিন্তু একজন মানুষের জন্য যথেষ্ট। তো ওনারা অনেকগুলো মাছ পান, 26টা প্লাস এরকম মাছ ওনারা পেয়েছেন অল্প সময়ের মধ্যে। তো ওনার সাথে যে ছোট ভাইটা গিয়েছিলেন, তিনি বলেন যে ভাই, মাছ তো অনেকগুলো পেলাম, চলেন যাই, বাসায় ফেরত যাই। তখন কিন্তু রাত বাজে প্রায় 3:30 4টা এরকম আর কি, এরকম একটা সময় হয়ে গেছে আর কি, চাইনিজ টাইম অনুযায়ী। তখন ওনারা চিন্তা করলেন যে হ্যাঁ তাই তো, আবার সকালবেলা তো অফিসে যেতে হবে, কিছু সময় তো ঘুমাতে হবে। তো ওনারা দুজন বাসায় চলে আসেন। বাসায় চলে আসার পর ওনার সাথে যে ছোট ভাইটা ছিল, তিনি কি করেছেন, একটু ফ্রেশ হয়ে বিছানায় গিয়ে একটু শুয়েছেন। আর এই যে বড় ভাই, যিনি মানে যার কাছ থেকে আমরা ঘটনা পেয়েছি, তো উনি কি করেছেন, ওই মাছগুলো সুন্দর করে কেটেছেন, নিজেই কেটেছেন, ধুয়েছেন, খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়েছেন। ধোয়ার পর চিন্তা করেছেন যে আমি ফ্রিজে রাখবো আর কি। তো মাছগুলো যখন কাটার পরে সুন্দর করে ধুয়ে একটা পাত্রের মধ্যে রেখেছেন, রাখার পর উনি ওয়াশরুমে গিয়েছেন। তো ওয়াশরুম থেকে বের হওয়ার পর উনি দেখেন একটা মাছও নেই। ওনাদের বাসায় কিন্তু বিড়াল ঢোকার কোনো সুযোগই নেই, তো মাছ গেল কোথায়? আর বিড়াল যদি ঢোকেও, মাছ যদি মুখে করে নিয়েও যায়, তাহলে ওই দিক দিয়ে তো ওই মাছের সাথে থাকা পানি তো টপটপ করে পড়বে, একটা লাইন ধরে সেই পানিগুলো পড়া দেখা যাবে আর কি। আর বিড়াল মুখে নিয়ে গেলেও একসাথে এতগুলো মাছ কি বিড়াল নিয়ে গিয়েছে? একসাথে যদি 25-26টা বিড়াল আসে, তাহলে হয়তো বা মাছগুলো একসাথে নিয়ে যেতে পারে, কিন্তু 25-26টা বিড়াল কি ওই রাতে ওই ফ্ল্যাটে ঢোকা পসিবল ছিল? ওনার যেই ফ্ল্যাট, এটা ছিল 26 কি 27 তলাতে, ওখানে বিড়াল আসবে কিভাবে? আর রাতের বেলা কেউ তো চুরি করে এটা নিয়ে যায় নাই, মাছ গেল কোথায়? উনি তখন চিৎকার দিয়ে উঠলেন, ওই যে ছোট ভাই, এদিকে দেখ, মাছ নাই। তো সেও তো ধর্মার করে উঠছে যে মাছ নাই মানে কি ভাই, কি বলেন? মাছ তো আপনি মাত্র না কুটলেন, সুন্দর করে ধুইলেন। বলে হ্যাঁ ধুইছিলাম, দেখে যা, মাছ নাই। তো সেও তো ওখানে আসে, এসে দেখে সত্যি সবকিছু আছে, মাছ নাই। এবং মাছ যে নিয়ে গেছে, আশেপাশে পানির কোনো ফোঁটাও পড়ে না, ওই মাছের সাথে তো পানি লাগানো ছিল। মনে হচ্ছে একদম সেখান থেকে রহস্যজনক ভাবে মাছগুলো গায়েব হয়ে গিয়েছে। ওনারা এই বিষয়ে কোনো ব্যাখ্যা খুঁজে পাচ্ছিলেন না, মাছ কোথায় গেল। যাই হোক, ওনারা নিজেরা নিজেদের মধ্যে আলোচনা করছিলেন, নিজেরা কিছুটা মজাও করলেন, যদিও ভয় পেয়েছিলেন যে মাছ নিশ্চয়ই ভূতে নিয়ে গেছে। যাই হোক, ভোর হওয়ার আর বেশি দেরি ছিল না, কিছু সময় ঘুমাতে হবে, কারণ সকালবেলা ওনাকে আবার অফিসে যেতে হবে। তো উনি এই বিষয়টা নিয়ে আর খুব বেশি ভাবনা চিন্তা করার সময় পান নাই, উনি ঘুমিয়ে যান। সকালে উঠে উনি অফিসেও চলে যান। তো এর কয়েকদিন পরের ঘটনা, ওনারা আবারও মাছ ধরতে গিয়েছেন, তবে এবার দুজন নয়, এবার 3জন গিয়েছেন। বরাবর যেরকম 3জন যান, ওরকম 3জনই গিয়েছেন। তো গতবার যেই জায়গাতে ওনারা মাছ পেয়েছিলেন, ওই গ্র্যান্ড ক্যানালের ওই জায়গাতেই ওনারা মাছের বড়শি ফেলেন। তো যখন বড়শি ফেলেছেন, অনেকক্ষণ খাচ্ছে না মানে মাছগুলো, হঠাৎ করেই মাছ বড়শি খাওয়া শুরু করেছে। তখনও কিন্তু অনেক রাত, তবে গতবারের মধ্যে 3টা 4টা এত রাত না, আরো বেশ আগেই আর কি। তো তখন অনেকগুলো মাছ ওনারা পান। এই মাছগুলো কি করেছেন, ওনারা একটা লাল পলিথিনের মধ্যে ভরেছেন, একটা লাল পলিথিনের মধ্যে। তো ওনারা বাইক নিয়ে আবার ওনাদের যেই বাড়িতে আসবেন, যেখানে থাকেন আর কি, তো ওখানে আসবেন। তো এর মধ্যে কি হয়েছে, ওনারা যখন আসছিলেন, হঠাৎ করে ওনাদের মধ্যে একজন বলে ওঠেন, ভাই মাছ কই? মাছ তো নাই। মাছ নাই মানে? বলে হ্যাঁ মাছ তো নাই, এই যে বাইকের সাথে একটা জায়গায় এই পলিথিনটা বেঁধেছিলাম, এখন তো পলিথিন তো নাই। পলিথিন নাই মানে?
চিন্তা করলেন যে হয়তোবা বিভিন্ন জায়গায় স্পিড ব্রেকার ছিল, ওই দিক দিয়ে বাইক নিয়ে আসার সময় হয়তোবা ঝাঁকি লেগে পলিথিনটা খুলে পড়ে গেছে। আর ওই পলিথিনটা বেশ মোটা টাইপের ছিল, ওটা ছিঁড়ে মাছ বের হয়ে যাওয়ার কোনো উপায় নাই ওনাদের জানা মতে। তো ভাই বললেন যে ঠিক আছে, আমি হেঁটে বাসায় চলে যাচ্ছি, বাসা তো কাছেই, তোমরা একটু বাইকটা নিয়ে ওইদিকে যাও, মাছ পেয়ে যাবা। তো উনি হেঁটে অল্প সময়ের মধ্যেই বাসায় চলেও আসেন। চলে আসার পর মানে উনি যখন দরজা খুলে ভিতরে ঢুকেছেন, উনি একদম থান্ডার্ড হয়ে যান, মানে অবাক করা একটা ঘটনা ঘটে। উনি দেখেন যে এই যে লাল পলিথিনটা, যেটা বাইক থেকে উধাও হয়ে গিয়েছিল, ওনারা চিন্তা করেছেন এটা পড়ে গেছে, এইটা ঘরের মধ্যে, এবং এই লাল পলিথিনের মধ্যে একটু আগে ধরা মাছগুলো রয়েছে। তো উনি আর ভয়ে ওইটা খুলে দেখার সাহস করেন না, কারণ লাল পলিথিনটা যে কোনটা ছিল এটা তো উনি আগে থেকেই জানতেন যে কোন ধরনের লাল পলিথিন উনি মাছ ধরেছিলেন, ওই লাল পলিথিনটাই ওইখানে ঘরের মধ্যে। এবং বাইরে থেকে তো মাছ যে আঁচড় ভিতরে মাছের একটা অবয়ব কিন্তু ফুটে ওঠে কোন একটা সাইডে পলিথিনে, ওটা দেখে বুঝেছিলেন যে ভিতরে মাছ আছে। উনি তো খুব ভয় পাচ্ছিলেন যে এটা এইখানে কিভাবে আসলো, ঘর তো লক করা, আমি আসার আগে মাছ কিভাবে আসলো। ইতোমধ্যে ওনারা তো চলে আসছেন, এসে বলেন যে ভাই মাছ তো খুঁজে পেলাম না, আর এই দেখো এই যে হাতের মোবাইলটার কি অবস্থা, মোবাইলটা ভেঙে গিয়েছে, মোবাইলের যে ক্যামেরা ভেঙে গিয়েছে, তারপর ব্যাক কভার গুলো খুলে পেছনে আঘাত লেগে সেখানে ফেটে গিয়েছে। তখন মোবাইলটা কিভাবে ভেঙে গেল এই বিষয়ের ব্যাখ্যা দেওয়ার আগে উনি বলছিলেন এই দেখো এই পলিথিনটা এখানে কিভাবে আসলো। তারাও তো অবাক। তখন তারা বলছে যে ভাই আপনি কি এটা খুলে দেখেছেন ভিতরে মাছটা? বলে যে আমি তো ভাই খুলে দেখার সাহসই পাচ্ছি না, তোমরা আসছো এখন খুলে দেখি। খুলে দেখা গেল যে ওনারা যে মাছগুলো ধরেছিলেন সেই মাছগুলোই ভেতরে রয়েছে, সেই ইয়েলো ট্যাংরাগুলো সেখানে রয়েছে। তখন ওনার সাথে যে এক ছোট ভাই ছিল উনি বলে যে ভাই আমি তো শুনছি যে লবণ এবং হলুদ ছিটিয়ে দিলে এগুলো আর কেউ নিয়ে যেতে পারে না। তখন ওই মাছগুলো ধোয়ার আগে দ্রুত লবণ এবং হলুদ ওটার উপর ছিটিয়ে দেওয়া হয়। তো এরপরে উনি জিজ্ঞেস করছে বলো তো মোবাইল কিভাবে এরকম অবস্থা হলো? তখন বললো যে আমার মোবাইলটা হাতে ছিল, ডান হাতে ছিল, আমি মোবাইলটা পকেটে ভরবো এমন সময় মনে হলো পেছন থেকে কেউ প্রচন্ড জোরে আমার হাতে আঘাত করলো, তখনই মোবাইলটা নিচে পড়ে এই অবস্থা হলো। কিন্তু কে আঘাত করলো এটা দেখতে পারিনি, কারণ এইখানে কারো আসার কথা না, আর এইভাবে আঘাত করারও কথা না। শুধু মোবাইলেই কেন আঘাত করলো এটা বুঝতে পারলাম না, কি এমন ক্ষোভ রাগ ছিল এটাও বুঝতে পারলাম না। আসলে এটা এক রহস্যময় ব্যাপার হয়ে গেল। তো ওনারা বুঝতে পারলেন যে এই যে মাছগুলো কোনো কারণে এই মাছগুলো খেতে পারেনি কোনো এক অশরীরী শক্তি, যার ফলশ্রুতিতে হয়তো বা রাগ করে মোবাইলটা এভাবে ফেলে দিয়েছিল। কিন্তু ওই মাছ বাইক থেকে এখানে কিভাবে আসলো? মাছ নিয়ে গেলে তো নিয়েই যাবে, সেটা আবার বাড়িতে দিয়ে গেল কেন? এই রহস্যর আজও কোনো কুল কিনারা হয়নি। এখনো এই বিষয়টা চিন্তা করলে এই ভাইয়ের কিন্তু ভয় লাগে। উনি রাতের বেলা কখনোই ওনার বাসায় একা থাকেন না, সাধারণত আগে থাকতেন, এখন থাকেন না। কোনো না কোনো ছোট ভাই সহপাঠী বা বড় ভাইকে ডেকে নিয়ে এসে রাতের বেলা থাকতে পারে। তো উনি ওনার বাসায় একা থাকেন, রোয়া একটা ফাঁকাই থাকে, এই জন্য কাউকে না কাউকে উনি ডেকে নিয়ে এসে বাসায় রাখার চেষ্টা করেন। তো এভাবেই চলছে এখনো ওনার, মানে এভাবেই ওনার সময় চলে যাচ্ছে। এখনো উনি মাছ ধরতে যান, আর মাছ ধরতে যাওয়ার পর এই ব্যাপারটা সবসময় মাথায় থাকে। কিন্তু এই রহস্যের এখনো কুল কিনারা হয় নাই। প্রথম রাতে মাছকে নিয়ে গেল, আর এর পরের বার মাছ উধাও হয়ে যাওয়ার পর ঘরে কিভাবে আসলো। সাধারণত চায়নাতে মানুষ এগুলো খুব একটা বিশ্বাস করে না। চায়নায় অধিকাংশ মানুষ কিন্তু নাস্তিকতার ব্যাপারগুলো তাদের মধ্যে খুব বেশি রয়েছে, তারা এটা বিশ্বাস করে নাস্তিকতা, যে সৃষ্টিকর্তা বলে কেউ নাই, আল্লাহ বলে কেউ নাই। কিন্তু সেখানেও অনেক প্যারানর্মাল ব্যাপারগুলো হয়, বা সেখানে এই ধরনের ব্যাপারগুলো আছে। কেউ কেউ সায়েন্টিফিক ওয়েতে ব্যাখ্যা করার চেষ্টা করেন, আর কিছু কিছু জিনিস এটা সবসময় অজানাই রয়ে যায়। তার মানে বোঝা গেল যে চায়নার মতো জায়গাতে, যেখানে বিশাল বড় বড় আকাশচুম্বী অট্টালিকাগুলো রয়েছে, সেই জায়গাগুলোতেও কিন্তু এই ধরনের ভয়ের ঘটনাগুলো অহরহ ঘটে। তো এটি ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি যিনি আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন সুদূর চায়না থেকে। আপনার জন্য শুভকামনা রইল। আপনার কাছ থেকে ইনশাল্লাহ আরো ঘটনা পাবো বলে আমরা আশা করছি। প্রিয় লিসেনার্স, আমাদের এবারের এপিসোড এ পর্যন্তই ছিল।
আশা করছি এবার এপিসোডের প্রত্যেকটি ঘটনা আপনাদের ভয় শিহরণ জাগাতে সক্ষম হয়েছে ইনশাল্লাহ। যারা ঘটনা পাঠিয়েছেন সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। যারা ধৈর্য ধরে আমাদের এবারের এপিসোডটি শুনলেন তাদেরকেও জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা। আপনাদের ভালোবাসায় আমরা অনেকটা পথ এগিয়ে যেতে চাই। আপনারা প্রতিনিয়ত সত্য ভয়ের ঘটনাগুলো পাঠিয়ে আমাদের এই চলার পথকে আরও দীর্ঘ করবেন এবং আপনাদের পরিচিত যারা ভয়ের ঘটনা শুনতে ভালোবাসেন তাদেরকে আমাদের চ্যানেলের লিঙ্কটা পাঠাবেন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে বলবেন। আরও বেশি বেশি যদি সাবস্ক্রাইবার্স পাই তাদের কাছ থেকেও আরও অনেক ঘটনা পাবো।